করার জন্য তৈরি হলো রঙ্গনা ও মীরা। আবির আসতে চেয়েছিল ওদেরকে কলেজে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মীরা থাকার কারণে রঙ্গনা না করে দেওয়ায় আবির আসেনি। এখন রাস্তার গাড়ির জন্য দাঁড়িয়ে আছে রঙ্গনা আর মীরা। রাস্তার সূর্যের উত্তাপ চারিদিকে ছড়িয়ে যাওয়ায় কপাল বেয়ে ঘাম পড়ছে। মীরার ব্যাগে একটা রুমাল আছে, তা সত্ত্বেও মীরা ওর ওড়নার কোনা দিয়ে কপাল মুছে বিরক্ত সুরে বলল, ছোট থেকে আমি একটা জিনিস খেয়াল করছি। রঙ্গনা চোখের ভুরু নাচিয়ে প্রশ্ন করে, কি তুই লোকজনের থেকে দূরে থাকিস? এটার কারণ তো তুই জানিস, মাতা আমাকে কারোর সাথে মিশতে দিত না। যদি এটা আমার জন্য ঠিক। মীরা কপর রাগ দেখিয়ে জোরে চিল্লিয়ে বলে, আমার কথা এখনো শেষ হয়নি। রঙ্গনা ভয় পায়নি, কিন্তু ভয় পাওয়ার অভিনয় করে বলে, কি তোর মধ্যে ইগো আর অ্যাটিটিউড বেশি। রঙ্গনা রাস্তার দিকে মুখ ফেরালো। এই একটাই তো তার জীবনে জীবিত আছে। একটু ইগো বজায় না রাখতে পারলে সমাজে তাকে তার বেড়ে ওঠা নিয়ে প্রশ্ন ছুড়বে। মীরার উত্তর না পেয়ে ইগো তাকেই দেখানো উচিত, যারা সম্মানে আঘাত করতে আসে, তাদেরকে না, যারা ভালোবেসে আঁকড়ে ধরতে আসে। রঙ্গনা এবার মীরার দিকে ফিরে বলে, আমাকে আজ পর্যন্ত কেউ ভালোবেসে আঁকড়ে ধরতে আসেনি মীরু। যেই এসেছে স্বার্থসিদ্ধি করার জন্য। শুধুমাত্র মাতা একমাত্র যে আমাকে বিনা স্বার্থে বড় করেছে। মীরা ফিচেল হেসে বলে, প্রত্যেক সম্পর্কে একটা নিজস্ব স্বার্থ থাকে। ভুকুটু করে রঙ্গনা বলে, যেমন? মীরা আনমনে বলে, মাতার সন্তান যদি জীবিত থাকতো আর মাতা যদি তার জীবনকে হারিয়ে নরকে না নিয়ে একটা পরিপূর্ণ জীবন পেত, তাহলে রঙ্গনা তুই ওই ডাস্টবিনে পড়ে থাকতি। রঙ্গনা অনুভব করলো তার গা শিউরে উঠল। মীরা জিভা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে আবারও বলে, এই রাস্তায় দাঁড়িয়ে কথাগুলো বলা বেমানান, কিন্তু আমি তারপরে বলবো। কেন বলবো জানিস? কারণ আমাদের কথার ধরনের এদিকটাই চলে আসছে। প্রত্যেকটা সম্পর্কের মাঝে না আজ একটা স্বার্থপরতা কাজ করে। এই যে আমার বাবা মার সন্তান, আমরা যখন মায়ের পেট থেকে জন্ম নিই তখন তাদের কলিজার টুকরো হয়ে থাকে, কিন্তু দিন শেষে আমরা তাদের জন্য একটা আশার আলো হয়ে থাকি। এটা কি স্বার্থপরতা নয়? আমরা সন্তান যখন ধীরে ধীরে বড় হই, তখন আমাদের টার্গেট থাকে বাবা মায়ের মৃত্যুর পর যেন আমাদের এই সম্পত্তি থাকে, ওই সম্পত্তি থাকে। এটা কি স্বার্থপরতা নয়? এবার আসি তোর আর তোর মাতার বিষয়ে। মাতা তোকে বড় করেছে ভালোবেসে, এর বিনিময়ে মাতা যে কিছু পায়নি এটাও না। মাতা পেয়েছে তোর থেকে সন্তানের ভালোবাসা। হ্যাঁ, এটাই ঠিক যে মাতা তার আপন সন্তানের ভালোবাসা পায় না, কিন্তু তোর মাধ্যমে ওই অপূর্ণতা লাঘব করেছে। মাতার স্বামী বেঁচে থাকলে, সন্তান বেঁচে থাকলেও তোকে নিয়ে ভাবার সময় কিন্তু তার থাকতো না রঙ্গনা। এটা বর্তমানে বিশ্বাস করতে কষ্ট হলে বাস্তব জীবন দিয়ে ভাবলে এটাই সত্যি। যখন আমাদের মাঝে পূর্ণতা বিরাজ করে তখন আমরা পূর্ণতা খুঁজি। এটাই আমাদের আর একটা স্বার্থপরতা। তোর ভাইয়াকে আমি ভালোবাসি এখন, তোর ভাইয়া আমাকে খুব ভালোবাসে, কিন্তু এর মাঝেও জানিস তো আমাদের দুজনের চাওয়া পাওয়া ঠিক থাকে। তোর ভাইয়া আমাকে কল দিয়ে একটু প্রশান্তি দেয়, এটা কি তার স্বার্থপরতা নয়? আমিও তোর ভাইয়ের মন পেতে মতো চলি। এটা কি বলতে বাধ্য যে আমি নিজেও স্বার্থপর? এই পৃথিবীর কোনো কাজ নেই যে স্বার্থ নেই। আমরা প্রত্যেকে নিজ নিজ স্বার্থে দেখি। তুইও দেখেছিস, এই যে আবশ্যক তোকে ঠাঁই দিয়েছে, তুই এখানে আছিস কারণ তোর কোথাও যাওয়ার উপায় নেই। তোর যদি উপায় থাকতো তাহলে তুই আবশ্যের এই ফ্ল্যাটে থাকতে চাইতি না। আমি এটা হলপ করে বলতে পারি। দুনিয়ার সবাই সবার নিজ স্বার্থ দেখাতে পারলে একা আবশ্যকের কেন দোষ হবে বলতে পারিস? কেন আবশ্যক তার নিজের স্বার্থ দেখাতে পারবে না? রঙ্গনা আশেপাশে তাকাচ্ছে কোনো রিক্সা বা অটো পায় কি না তাই, কিন্তু চোখ এদিক ওদিক ঘোরালো, চোখটা তার ভিজে এলো। মাথায় শুধু মীরার বলা একটা কথাই ঘুরছে, তা হলো যখন আমাদের মাঝে অপূর্ণতা বিরাজ করে তখন আমরা পূর্ণতা খুঁজি। এটাই আমাদের আর একটা স্বার্থপরতা। রঙ্গনা ভাবলো রঙ্গনা এবার হয়তো কিছু বলবে, তাই সেও রাস্তার দিকে ফিরে রিক্সা খুঁজতে লাগলো। সেকেন্ড 10-15 বাদে রঙ্গনা বলে, স্বার্থ সব জায়গায় থাকলেও চাওয়া পাওয়ার বিষয়ে ন্যায় হওয়া উচিত। আমি কিছু চাইলাম আর আমার চাওয়ার বিনিময়ে কয়েকটা জীবন চলে যাবে, এটা কেমন চাওয়া? অবশ্য আমাকে কিনে রেখেছে, নিজের রক্ষিতা বানিয়ে রেখেছে, তার ঘরে তো বউ বাচ্চা আছে, এরপরও কেন এই নোংরা লোকের অতিরিক্ত কিছু দরকার? মীরা কিছু বলতে চেয়েও বলতে পারছে না, কারণ তাকে নিষেধ করা হয়েছে। তাই প্রকাশ্যে কিছু না বললে ইঙ্গিত দিয়ে বলে, তুই যাকে আজ নোংরা লোক বলছিস, একদিন তার জন্য তোর খুব কষ্ট হবে। মিলিয়ে নিস তুই যাকে পেয়ে হারাতে যাচ্ছিস, তার জন্য তুই কান্না করবি, খুব বেশি কান্না করবি। বন্ধু হিসেবে একটা উপদেশ দিতে চাই, চোখের সামনে থেকে মিথ্যার পর্দাটা সরিয়ে কিছু ভালো দিকগুলো মিলিয়ে দেখতে পারিস। হয়তো মিলিয়ে দেখতে পারিস অবশ্য তাকে যেভাবে দেখায় সে আসলে তেমন না।
রঙ্গনা কথাগুলো পাত্তাই দিল না। যতই তার জীবন নষ্ট হোক, একটা নষ্ট মানুষের কাছে বড় হোক, সে তো নিজস্ব একটা ব্যক্তিত্বের সাথে বড় হয়েছে। সেই ব্যক্তিত্বের অন্যের ঘর ভাঙার শিক্ষা ছিল না। মনে পড়ে যায় ছোটবেলায়, যখন রঙ্গনা ষষ্ঠ শ্রেণীতে পড়ে বাড়ির জানলা দিয়ে প্রায় দেখতে পেত এক দম্পতিকে, বর বউকে। প্রথম দিকে সেজেগুজে কত সুন্দর করে ঘুরে বেড়াতো। মাস দুয়ে যাবার পর বরটা আস্তে আস্তে পাল্টে গেল, প্রায় বউয়ের কাছে অন্য মেয়ের সাথে ধরা পড়তো। এরপর ওই বউ খুব মাইর খায় তার স্বামীর কাছে, কান্না করে খুব। একদিন বাড়ি ফাঁকা, সামনে ফাঁকা স্থানটিতে চেয়ার পেতে মিটিং বসলো, দুই পরিবার আর কিছু প্রতিবেশী মিলে। সব কথা শেষে একটাই বউ হয়েছে, মানিয়ে নিতে হবে। ওই বউ না পেরে ওখানে ওর স্বামীর কাছে মাপ চায় আর সংসার করতে রাজি হয়। রঙ্গনা এগুলো মনোযোগ দিয়ে জানলা দিয়ে দেখতো, সব সময় দেখতে পেত শুক্রবার সকাল থেকে সন্ধ্যা, আর বাকি দিনগুলো দুপুর থেকে সন্ধ্যার কাছে মুখ নিয়ে রাখতো। রঙ্গনা ওদেরকে নিয়ে খুব ভাবতো, এক প্রকার নেশায় লেগে যায় ওদের কি হয় দেখার জন্য। তাই প্রতিদিন সুযোগ পেলে জানলার কাছে দাঁড়িয়ে থাকতো ওদের কথা শুনতে আর মার দেখতে। যেদিন মিটিংয়ে স্বামীর জয় হয়, তখন রঙ্গনার পাশে এসে দাঁড়ায় মীরার মা। রঙ্গনাকে বলে যে সেই যে স্কুল থেকে আসছে, কিছু তো খাওনি, এবার খাও। রঙ্গনা জানলা দিয়ে দেখতে থাকে ওই বউকে, চোখটা ওদিকে রেখে বলে, আচ্ছা আন্টি, মেয়েরা বিয়ের পর মার খায় কেন? মীরার মা কিছু বুঝলো না, একটু উঁকি মেরে জানলা দিয়ে দেখলো সামনের বাড়ির ওই বর বউকে। যেহেতু এক এলাকায় থাকে তাই কাহিনী জানে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কারণ সমাজ যে মেয়েদেরকে এতটুকুতে নিম্নমানের ভাবতে শুরু করছে, পুরুষ মানুষ তো, সে তো মহান, পাপ কাজ করলেও মহান, তাই বউকে মারবে? বউয়ের গায়ে ব্যথা লাগে না? বউদের দেহের ব্যথা হয় না, দেখা যায় না, কিন্তু মনের মাঝে জমে থাকা তিক্ত ব্যথাটা তো দেখা যায় না। রঙ্গনা একবার তাকালো মীরার মায়ের দিকে, হাতের দিকে তাকিয়ে দেখে ক্ষত দাগ। মীরার বাবাও তো কোনো ভালো মানুষ না, বস্তি থেকে কেমন যেন হয়, সারাদিন মদের বোতলে মুখ ডুবিয়ে রাখতো। একদিন তো দেখেছিল রাস্তায় বাজে একটা মেয়ের সাথে। রঙ্গনা ভাবতে থাকে, তাহলে কি মেয়েরা স্বামীর হাতে মার খেয়েও অতটা কষ্ট পায় না যতটা স্বামীকে অন্য নারীর সাথে দেখে? ছোট্ট রঙ্গনা এত কিছু বোঝার মতো অভিজ্ঞতা বা অনুভূতি ছিল না, তবুও মনে মনে স্থির করে নিয়েছিল কারো স্বামীর দিকে ফিরে তাকাবে না, এতে আরেকজন সর্বদিক থেকে কষ্ট পায়। শরীরের ব্যথা তাও কেউ সারাতে চায় না, আর মনের ব্যথা কে সারাবে? কথাগুলো ভাবতে থাকে, ওর মাঝে একটা গাড়ি এসে থামায়। গাড়ি থেকে একজন ড্রাইভার নেমে রঙ্গনাকে উদ্দেশ্য বলে, দুঃখিত ম্যাডাম, দেরি হওয়ার জন্য, অতিরিক্ত জ্যামে থাকার কারণে দেরি হয়ে গেছে। স্যার আমাকে আরও 45 মিনিট আগেই পাঠিয়েছে, দয়া করে স্যারকে বলে আমার চাকরি খাবেন না। ড্রাইভারের মুখে ভয়ের ছাপ, যেটা দেখে রঙ্গনা বলে, বাসায় বউ আছে? ড্রাইভার ভ্যাবাচাকা বলে, হ্যাঁ। কানা আপনি? না ম্যাম। রঙ্গনা গাড়িতে উঠে বসে। মীরা নিজেও একগাল হেসে গাড়িতে উঠে রঙ্গনার পাশে বসে রঙ্গনার গালে চুমু দেয়। রঙ্গনা মীরার দিকে তাকিয়ে বলে, তোর জামাই লাগি না আমি, চোখ মেলে অকাম করবি, বেয়াদব মেয়ে কোথাকার। মীরা হা হয়ে গেছে। শোন, বরকে যে চুমুটা দেয় ওটা আমি তোকে দিতে পারবো না, এটা আমি খুব ভালো করেই জানি। বরের চুমু তোকে দিতে যাব কোন দুঃখে, আসছে আমার কানা শেখাতে, দূর দূর। হেসে দেয় রঙ্গনা। গাড়িতে উঠে বসে ড্রাইভার। রঙ্গনা এবার চেঁচিয়ে বলে, হ্যাঁ তো আপনাকেই বলেছিলাম। ড্রাইভার পিছনে মাথা ঘুরে বলে, জি ম্যাম। বাসায় কি বউ বাচ্চা আছে? বউ আর দুটো বাচ্চা। যদি কোনোদিন শুনেছি ওদের রেখে অন্য কোনো নারীর দিকে চোখ দিয়েছেন, তাহলে কিন্তু আপনার চাকরি আর চোখ আমি ওইখানে দা এন্ড করে দেব। ড্রাইভার শুকনো ঢোক গিলে বলে, ঠিক আছে ম্যাডাম। মীরা হাসে। রঙ্গনা নিজেও মুখটা আড়াল করে হেসে দেয়। ড্রাইভারকে ভয় দেখিয়ে যেন দুই বান্ধবী খুব মজা পেল। কলেজে পৌঁছে মীরা আর রঙ্গনা চারপাশে একসাথে দেখতে থাকে। ওদের স্বপ্ন ছিল বড় কলেজে পড়ার, আজ পূরণ হলো। মীরা আনন্দের সহিত ফোন বের করে ক্যামেরা অন করলো। রঙ্গনার উদ্দেশ্য হলো, দোস্ত আয় আমরা সেলফি তুলি। রঙ্গনা মৃদু হেসে মীরার কাছে এসে ছবি উঠল। দুজন মিলে চলে এলো নিজেদের ক্লাসে। প্রথম দিন ক্লাস হয়, রঙ্গনা আর মীরা একটু নার্ভাস। দুজন আশেপাশে তাকিয়ে ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষে কিছু মেয়ে রঙ্গনার দিকে এগিয়ে এলো। রঙ্গনা ঘাবড়ে যায়, ওর মনে হতে থাকে আগের মতো কেউ ওকে মুখে কালি মেখে দিবে। সবার দিকে তাকিয়ে পিছিয়ে যায় রঙ্গনা। মেয়ে দুজন রঙ্গনার সামনে এসে হেসে দেয়, মিষ্টি হাসি বজায় রেখে বলে, তোমরা তো আমাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে থাকো, কাল তোমাকে ছাদে দেখেছিলাম আমাদের ক্রাশ বয়ের সাথে। রঙ্গনা আর মীরার উদ্দেশ্য বলা কথাগুলো শুনে ওরা বুঝলো এখানে স্বাভাবিক কথা বলতে এসেছে। মীরা আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হ্যাঁ আমরাই ওখানে থাকি। মেয়েদের মধ্যে একজন বলে, ও আমিও ওখানে থাকি, পড়াশোনার জন্য কয়েকজন বান্ধবী ফ্ল্যাট নিয়ে আছি।
আমিও ওখানে থেকে পড়াশোনার জন্য কয়েকজন বান্ধবী ফ্ল্যাট নিয়ে আছি। তুমি ওখানে একা থাকো? শেষের কথাটা রঙ্গনার উদ্দেশ্যে বলছে। রঙ্গনা মাথা নিচু করে হ্যাঁ বুঝিয়ে দিলে। মেয়েটি আবারও বলে কেন? রঙ্গনা কিছু বলার আগে মীরা বলে আসলে ওর একা থাকতে বেশি ভালো লাগে। একমাত্র আমি ওর বেস্ট ফ্রেন্ড। আমার স্বামীকে নিয়ে আমি আলাদা ফ্ল্যাটে আছি, তাই ও একা। মেয়েটি বলে ও আচ্ছা। আমি লিজা, তোমাদের নাম কি? মীরা ওর নাম বলার পর রঙ্গনা বলে আমার নাম রঙ্গনা। রঙ্গনা নামটা খুব কম ব্যবহার করা হয়। আশেপাশে ইউনিক নাম অনেকে থাকলেও রঙ্গনা অঙ্গনা এগুলো যেন ভিড়ে হারিয়ে যায়। লিজা আলতো হাসে। লিজার পাশের মেয়েটি এতক্ষণে তাকিয়েছিল রঙ্গনার দিকে। এতক্ষণ তাকিয়ে থাকতে কিছু মনে পড়ে, তাই সাথে সাথে বলে এই তুমি তো মিস্টার আবাস শাহের হবু বউ। আমি তো লাইভ দেখেছিলাম। রঙ্গনা হা হয়ে গেল। হবু বউ? এটা ঠিক, তাই বলে লাইভ আবার কিসের? লিজা মেয়েটির উদ্দেশ্যে বলে কি বলিস রিয়া? রিয়া মেয়েটি লিজাকে টেনে নিয়ে একটু দূরে গিয়ে বিড়বিড় করতে থাকে। রিয়া লিজার কানের কাছে মুখ রেখে বলে আরে এরা দুজন কাজিন, সাহু ইন্ডাস্ট্রি হট বিগ বয় আভেজ, ওনার হারিয়ে যাওয়া চাচাতো বোন। ওরা তো খুব শীঘ্রই বিয়ে করবে। এত বড় পরিবারের মেয়ে আলাদা ফ্ল্যাটে কেন? পরিবার নাকি অভিমান করেছে, পার্সোনাল ইস্যু। জানিস তো বড় লোকদের কত কাহিনী, মাথা ঘামানোর দরকার কি? চল আমরা বন্ধুত্ব করি, তাতেই হবে। লিজা আর রিয়া গিয়ে ভালো করে কথা বলে রঙ্গনা আর মীরার সাথে। নতুন বন্ধুত্ব হয়ে গেল ওদের সাথে। ওদের ছুটি হতে একসাথে সবাই বেরিয়ে যায়। আবেজ গাড়ি নিয়ে অপেক্ষা করছে। লিজা আর রিয়া এই দুই খবর দিয়েছিল, ভেবেছিল হয়তো আবেজ আসবে না, তাই ওরা চারজন মিলে আজ আনন্দ করতে করতে বাসায় যাবে। এদিকে আবেজ ওদেরকে দেখে গাড়ি থেকে নেমে ওদের কাছে এসে বলে চলো আজ শপিং করতে যাব। লিজা ভুরু কুটকে করে দেখছে আবেজকে, যার কোম্পানি ডুবে যাওয়ার ভয় আছে সে কিভাবে এত স্বাভাবিক থাকে। এর মানে আবেজ সেলফ কনফিডেন্স অনেক বেশি। লিজা ইমপ্রেস হয়ে আবেজের উদ্দেশ্যে করে আপনার মতো ব্রেভ পারসন আমি আমার লাইফে দেখিনি। আপনার কোম্পানি পরপর 2 দিন লাশ পাওয়া গেল, তাও আবার আপনার এমপ্লয়ীদের। এতে তো ভয় পাওয়ার। ইনভেস্টিগেশন কঠোর হওয়ার কথা। রঙ্গনা অবাক চাইলো আবেশের দিকে। টিভি চালালো রঙ্গনা, খবর দেখে না। ইন্ডিয়ান বা কোরিয়ান কোনো মুভি চ্যানেল রাখে। কাছে ফোন থাকলেও ফেসবুক বা ইনস্টাগ্রাম নেই, কোনো খবর জানে না। আবাজ চোখ থেকে সানগ্লাস সরিয়ে বলে খুন তো সেখানেই হয়, আমরা তো ওগুলো দেখে স্বাভাবিক জীবন পার করি। আমার কোম্পানিতে 2 জন এমপ্লয় মারা গেল বা খুন হলো আমার মাধ্যমে না। কেন বা কী হয়েছে এটা তদন্ত চলছে। আমি কেন এত প্রেশার নিব? লিজা আর রিয়া স্মিত হাসলো। ওদের কাছে আবাইসের কথা শুনে পরিষ্কার হয়ে গেল যে আবাইস এসবের মাঝে নেই। ওরা বিদায় জানিয়ে চলে গেল। রঙ্গনা আর মীরা গাড়িতে বসে। আবাইস ড্রাইভিং সিটে। রঙ্গনা বলে ওঠে কে খুন করেছে কিছু জানেন? কে? আবাইস লুকিং গ্লাসের দিকে রঙ্গনাকে দেখে বলে তোমার সতীন। রঙ্গনা মুখ গোমড়া করে জানলার দিকে তাকালো। মীরা হেসে দেয়। আবেশ গাড়ি চালাতে থাকে আর বলে আজকাল সত্যি কথা বললে মানুষ রাগ করে। রঙ্গনা আবেশের দিকে তাকিয়ে বলে আপনি কথা বললেই আমার রাগ হয়, বাজে লোক একটা। এবার মীরা দিকে কটমট চোখে তাকিয়ে বলে তুই হাসছিস কেন? মীরা তাও হাসতে থাকে। রাগে রঙ্গনা চেয়েছি বলে একদম হাসবি না। থানায় মাত্র আসলো তাকদির, কাল ব্যস্ত ছিল তাই থানায় আসতে পারেনি। থানায় ভিতর ঢুকে দুটো মোটাসোটা ভয়ঙ্কর দেখতে লোকের সামনে বসলো। লোক দুটো জখম হয়েছে, বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে তাদের মারা হয়েছে। কানে যে ধরনের অস্ত্র ছিল কারণ জিজ্ঞাসা করলে তারা উত্তর দেয় না, তাও পেটানো শুরু করে। তবুও মুখ খুলেনি। ধারালো অস্ত্র টেবিলের উপর রাখা। তাকদের ওগুলো দেখে তাকালো লোক দুটোর দিকে, প্রশ্ন করলো তোমাদের টার্গেট ওই এলাকায় আছে? এটা আমি জানতাম, কিন্তু উদ্দেশ্য কি এটা জানি না। এবার বল তোদের লিডারকে আর তোদের উদ্দেশ্য। লোক দুটো এখনও চুপ। তাকদির বুঝলো না এরা উত্তর দিবে না। পাশে থাকা লোকটাকে ইশারা করতেই তিনি একটা মোটা ধারালো কেচি আনেন। তোকদের হাতে নিয়ে ওটা দিতেই তোকদের কেচি নিয়ে ওদের সামনে যায়। একজনের হাতটা ধরে আঙ্গুলগুলো ফাঁক করে বলে আরেকটা প্রশ্ন করব, যত চুপ থাকবি একটা একটা করে আঙ্গুল হারাবি। বলেই যে আঙ্গুল কাটতে যাবে অমনি লোকটা ভয় পেয়ে বলে কী জানতে চান? মৃদু এসে তকদির বলে কাল ওই ফ্ল্যাটে হামলা করতে গেছিলি কেন? আমাদেরকে পাঠানো হয়েছিল, ওই ফ্ল্যাটে একটা পতিতা থাকে, ওর খুন করলে আমরা লাখ টাকা পাবো। কে পাঠিয়েছিল তোমাদেরকে? কিবরিয়া আলম ও তার মেয়ে কঙ্কা। তাকদের হাসলো। তারপর আবার জিজ্ঞাসা করলো সাপ্লাই নিয়ে কিছু বল। লোকটা ঘাবড়ে গিয়ে বলে আমরা ওটা নিয়ে কিছু জানি না। পাশের লোকটি দিকে তাকলে সেও ভয়ে বলতে থাকে আমরা ওটা নিয়ে কিছু জানি না, শুধু ওই মেয়েটাকে খুন করতে চেয়েছিলাম। তাকদের ওদের কথা শুনে চলে যায়। তাকদের চলে যেতে একজন কানে আরেকজন বলে কিবরিয়া আলম যে ব্যবসা করে আর এতে তার মেয়ে যুক্ত, এটা না বলে আমরা ভুল করলাম না তো? অপর লোকটি বলে চুপ থাক, আমরা শুধু বলেছি জানি না, সত্যি নাকি মিথ্যা ওরা দেখবে। ওই সাপ্লাই করতে কিন্তু আমরা ছেলের হেল্প করবে, ধরা পড়লে বিপদ, তাই এই বিষয়ে মুখ খোলা যাবে না। শপিং মলে এসেছে অনেকক্ষণ হলো। রঙ্গনা আবাইজ ও মীরা ওদের প্রয়োজনীয় জিনিস কিনে রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। রেস্টুরেন্টে একটি টেবিলে 3 জনে বসে আসলো। আবাইজ খাবার অর্ডার করে
আসলো মাত্র। রঙ্গনা এদিক ওদিক তাকাচ্ছে, এর মধ্যে রঙ্গনা চোখ গেল গ্লাসের বাইরে, কিছুক্ষণ তাকিয়ে থাকলো আবাইসের উদ্দেশ্যে। মিস্টার আবাইসাও, এই দেখুন আপনার বউ। আবাস ভুরুকুটি করে বলল, কোথায়? ওই যে দেখুন, আরেকটা ছেলের সাথে কিভাবে আইসক্রিম খাচ্ছে, একটা আইসক্রিম দুজন মিলে, এটা কেমন বউ? আবাস পিছনে ফিরল, দেখলো কঙ্কা আর একটা ছেলে, সেটা মুখ দেখা যাচ্ছে না, যেটা দেখে আবাস হাঁপ ছাড়লো। ভাগ্যভঙ্গি এমন যেন এটা কোনো বিষয় না আবাইসের কাছে। আবাস টেবিলের দিকে ফিরতে রঙ্গনা বলে, আপনি এভাবে বসে আছেন কেন, কি করব? আপনার বউয়ের কাছে যান, কোন দুঃখে? অদ্ভুত তো, আপনার বউ আর এক পুরুষের সাথে ঢলাঢলি করছে, আপনি কিছু বলবেন না? না, এটা আবার কেমন বর? তোমার প্রশ্নের তো দেখি শেষ নেই। একবার আমাকে বলো এটা কেমন বর, একবার ওনাকে বলো ওটা কেমন বউ। আপনি কেমন স্বামী? হ্যাঁ, আপনার বউ পরকীয়া করে আপনি কিছু বলছেন না? তো আমি করছি, কতবার বললাম তোমাকে বিয়ে করাও আমাকে, তাহলে এভাবে ঘুরতে হতো না। রঙ্গনা এবার রেবেই গেল। টেবিলের উপর থাকা টমেটো সসের বোতল হাতে নিয়ে যে আবাসকে মারতে যাবে অমনি আটকালো মীরা। রঙ্গনা চোখটা রক্তিম করে বলল, তুই আমাকে আটকাচ্ছিস কেন? আমার সামনে এই দুইটা পরকীয়া করছে, এখানে আমি দেখছি, এদের দুটোকে আমি খুন করব। সম্পর্কের মর্যাদা দেয় কিছু না। মীরা তাকালো আবাইসের দিকে। আবাইস বলে, না জেনে এসব করছে, ওকে ওর মতো করতে দাও। রঙ্গনা এটা শুনে বসে পড়লো। আবাইসের দিকে তাকিয়ে বলল, আমাকে মাতার কাছে পাঠিয়ে দাও, ওই বাজে লোকের কাছে আমি থাকবো না। তুমি তো আমার কাছে থাকো না, তুমি থাকো আলাদা এক ফ্ল্যাটে, তবুও থাকি আপনার দয়া, আমি থাকবো না। আপনার টাকাগুলো ফিরিয়ে দাও, আমি তোমার আগের জায়গায় ফিরিয়ে দেবো। কত টাকা? 50 লাখ। চোখ বড় বড় করে আছে রঙ্গনা। পাগল হয়েছেন আপনি? এতগুলো টাকা আমি কোথায় পাবো? এটা কি আমার দেখার বিষয়? আপনি এগুলো টাকা দিয়েছিলেন কেন মাতাকে? মাতাকে দেয়নি, দিয়েছে অন্য কাউকে, তোমার ভালোর জন্য। আমার ভালো করতে গিয়ে তো আরেকজনের ক্ষতি করলেন। কিছু করার বিপরীত ভালো হয় মানে? সময় আসলে জানতে পারবে আমি তোমার উপকার করতে অন্যের ক্ষতি করি নাকি কারো উপকার করলাম, এটা সময় বলে দেবে। রঙ্গনা এবার কঙ্কার দিকে তাকালো। ছেলেটা তার মুখ ঢেকে রেখেছে হুডি দিয়ে, তাই শুধু ঠোঁট দেখা যাচ্ছে। আইসক্রিম একপাশে সে খাচ্ছে আর এক পাশে কঙ্কা। রঙ্গনার সামনে খাবার আসলো, ও খাবার না খেয়ে এক গালে হাত দিয়ে অবাগের সুরে বলে, এই মেয়ে কিনা সেদিন আমার কাছে গিয়ে নিয়ে ঝগড়া করতে আসলো, আজকে আবার আরেকজনের সাথে ঢলাঢলি করছে। ভাবা যায়? আবাইস খাওয়া শুরু করতে করতে ওটা সম্পত্তির জন্য স্বামীর অধিকার, আর একটা ভালোবাসা ফিরে পাওয়ার চেষ্টা। মীরা হো হো করে হেসে উঠল। রঙ্গনা ভুরু কুচকে তাকালো আবাইসের দিকে, কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার ভাষ্যমতে যদি সম্পত্তির লোভে আপনার কাছে আসে, তাহলে তালাক দিচ্ছে না কেন? কারণ আছে অনেক, যেটা তোমার জানাশোনার বাইরে। আপনার সাথে তর্কে জড়াতে চাই না বলে খাবার খাওয়া শুরু করলো রঙ্গনা। মনটা বিষাক্ত হয়ে গেছে। তার সাথে যেসব ঘটনা ঘটছে এগুলো স্বাভাবিক নেওয়ার মতো না। হুট করে জানতে পারে যে সাত স্নেহের মায়ের স্নেহে বড় হয়েছে, সে একজন পতিতার মালকিন। সেদিনে মনটা বিষিয়ে গেল। একটু আস্থা পায় যে মাতা তার জীবনটা রঙিন রেখেছে, কিন্তু যেদিন তার পরিচয় সবার সামনে প্রকাশ পায়, সেদিন থেকে তাকে সবাই ঘৃণা করে। পতিতা না হয়ে পতিতা শুনেছে, মুখে কালি মেখে পুরো কলেজের সামনে অপমানিত হয়েছে। আবার ওই দিন কিনা তাকে পরপর দুজন লোকের কাছে ইজ্জত হারাতে হয়েছে। ইচ্ছাকৃত না হোক জীবনটা পতিতার সাথে মিলিয়ে তো যায়, এটা ভাবলে গা ঝিম হয়ে আসে রঙ্গনা। যতই সে স্বাভাবিক আচরণ করুক, বিষাক্ত দিনগুলো সে কখনোই ভুলবে না। এখন আবার তাকে রক্ষিতার মতো থাকতে হবে, তার নিজের স্বাধীনতা নেই। মনে মনে রঙ্গনা সিদ্ধান্ত নেয় এবার একটা চাকরি খুঁজবে, পালিয়ে যাবে আবাইসের থেকে, জীবন থেকে। ওদের খাওয়া দাওয়া শেষ হলে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে আসতে রঙ্গনা অবাক হয়ে যায়। সামনে মীরার স্বামী হামিদ দাঁড়িয়ে আছে। রঙ্গনা প্রথমে না দেখলেও মীরাকে তার কাছে গিয়ে হাসি মুখে আলাপ করতে দেখে। আর আবার যখন তার নাম ধরে রাখে তখন রঙ্গনা বুঝে যায় সবাই মিলে ফ্ল্যাটে ঢুকে। হামিদ মীরাদের উদ্দেশ্যে বলে, আমরা নিচতলা ভাড়া নিয়েছি, আজ এখানেই থাকবো। মীরা আনন্দের সাথে বলে, আমার বেস্ট ফ্রেন্ড একসাথে থাকবো, কত ভালো লাগবে। এমনিতেই তুমি ব্যস্ত থাকো, আমার বান্ধবী আমার সাথে থাকবে, এটাই অনেক। মীরা আর হামিদ কিছুক্ষণ গল্প করে চলে আসে। আবাইস বসে আছে সোফায়। রঙ্গনা একবার খোলা দরজার দিকে তাকাচ্ছে আর একবার আবাইসের দিকে। কপাল কুঁচকে আছে তার। আবাইস এটা দেখে বলে, কি কি কই কি বসে আছেন কেন? তাহলে কি দৌড়াবো? বাড়ি যাবেন না কেন? এখানে থাকলে সমস্যা কি? আপনি উল্টো প্রশ্ন করছেন কেন? তুমি এত প্রশ্ন করছো কেন? অদ্ভুত তো, কিসের অদ্ভুত? আপনি এখানে থাকবেন? তা কোথায় যাব? একটা মেয়ের ঘরে এভাবে থাকাটা মানায় না, দেখতে বাজে লাগবে। মেয়েটা তো আমার। এই কিছু একটা ভেবে আওয়াজ বলে, এই না না, উল্টো দিকে নেবে না, মেয়েটা আমার বলতে বউ রূপে দেখতে চাই, আর কিছু না। কথা না বাড়িয়ে রঙ্গনা রান্নাঘরে চলে যায় চায়ের কাপগুলো নিয়ে। এগুলো এখন ধুয়ে বাইরে আসতে আবাইসকে বলে, তোমার জন্য কি কাজের বউ রাখবো? না, এগুলো কাজ করতে পারবো।
কেন পারবো না? কাজের বুয়া যদি 10 বাড়ি খেটে জীবন চালায়, আমি তরতাজা সুস্থ মানুষ হয়ে কেন কাজ করতে পারবো না? বুঝেছি, আমার টাকা বাঁচালে। আবার সোফা থেকে উঠে রঙ্গনার দিকে কিছুটা টাকা এগিয়ে দিয়ে বলে, এগুলো তোমার কাছে রাখো, কাজে লাগবে। আমি টাকা দিয়ে কী করবো? সবই তো কিনে দিছেন। বিপদ লাগতে পারে, কাছে টাকা রেখে দেওয়া ভালো। টেবিলে রেখে যান। আবার টেবিলের উপর টাকা রেখে চলে যায়। রঙ্গনা দরজাটা লাগিয়ে টেবিলের দিকে গেলে টাকা গুনে দিল একটা ব্যাগে। এর মাঝে কলিং বেল বেজে উঠল। পুকুটি কেড়ে রঙ্গনা দরজা খুলতে অবাক। এই সময় একে দেখবে বুঝতে পারেনি। দরজা হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়েছে কঙ্কা। রঙ্গনা অবাকের সহিত বলে, আপনি? হাসি মুখে সহানুভূতি প্রকাশ করে কঙ্কা বলে, ভেতরে আসতে দিবে না? রঙ্গনা সরে দাঁড়ায়। ভিতরে ঢুকে কঙ্কা। রঙ্গনা দেখছে কঙ্কারের হাসি। অপরূপ সুন্দরী কঙ্কা। ফর্সা মুখে গোলাপি লিপস্টিক আর চোখে গাঢ় কাজল। এতেই আগুন সুন্দরী লাগছে। রঙ্গনা মনে মনে ভাবছে, এত সুন্দর বউ রেখে বেটা কীভাবে আর এক নারীর দিকে তাকায়? বলতে হয়, বাজে লোকটা আসলেই বাজে। বাজে না হলে কি আর বলি, বাজে পুরুষ। কঙ্কা এখনও হাসি ভাব বজায় রেখেছে। কী ভাবছো? রঙ্গনা মুখটা গম্ভীর করে বলে, দেখুন, আপনার যদি মনে হয় আমি আপনার স্বামীকে কেড়ে নিয়েছি, তাহলে আপনি ভুল। আর আপনি আপনার স্বামীকে সামলিয়ে আমার কাছে ঝগড়া করতে আসেন কেন? আমি কোথায় ঝগড়া করতে এসেছি? তাহলে এসেছেন কেন? সেদিনও হাসি হাসি মুখে ঘরে ঢুকে সব কিছু দেখে আমাকে কটু কথা শুনিয়েছিলেন, আমার মনে আছে। সেদিনকার ব্যাপার ছিল ভিন্ন। অন্য একদিন জানতে পারবে। আজকে তোমাকে কটু কথা বলতে আসিনি, তাহলে বন্ধুত্ব করতে এসেছি। তবে সেদিনকার ব্যবহারের জন্য আমি দুঃখিত। মাথা হ্যাং হয়ে যাচ্ছে রঙ্গনার। ক্ষমা চাইতে কঙ্কা তার কাছে এসেছে, এটাও সম্ভব? হঠাৎ রঙ্গনার মনে পড়ে, আজকে বললে ভুল। একটু আগে তো কঙ্কাকে দেখেছিল অন্য পুরুষের সাথে চিপকে আইসক্রিম খাচ্ছিল। রঙ্গনা ভাবছে, ধরা পড়ে কি তবে? মধুর আলাপ করছে মেয়েটা। এই মেয়ে তো আসলে ধরত ভিলেনকেও হার মানিয়ে দিবে। এর মা ঠান্ডা মস্তিষ্ক। কঙ্কা খাবার টেবিলে একটা চেয়ার টেনে বসে বলে, আমাকে চা নাস্তা দিবে না? রঙ্গনা ভুলতে পারছে না রেস্টুরেন্টের কথা। আবাস তো 10টা কথা শুনিয়েছে, এবার একেও শোনাবে। তাই বলে স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে চিপকে আইসক্রিম খাওয়া হয়নি যে এখন আমার কাছে নাস্তা চান? কথাটা গায়ে নামাকে কঙ্কা বলে, স্বামী আমি কখনোই মেনে নিইনি, আর স্বামীও আমাকে মেনে নেয়নি। তাহলে সম্পর্কের মানে কি? সম্পর্কের যখন মূল্য নেই, তাহলে ছেড়ে দিন। হ্যাঁ, ছেড়ে দেব। অবাক হয় রঙ্গনা। আর আব্রাহাম? ও মিস্টার শাহের কাছে থাকবে। আপনার ছেলে অন্যের কাছে থাকবে? কারণ আমি জানি আব্রাহাম মিস্টার শাহকে অনেক বেশি ভালোবাসে। তাই তো যতই হোক আব্রাহামকে কোলছাড়া করবে না। আপনার কষ্ট হবে না? কেমন মা আপনি? কষ্ট যদি পুষে রাখি মনের গহীনে, জীবন তাহলে সুখের হবে কি করে? ছি! কঙ্কা স্মিত হাসে। সে দেখতে এসেছিল রঙ্গনাকে, এসে জানতে চেয়েছিল মেয়েটি কেমন। কঙ্কা হাত ঘড়ি দেখে বলে, আমাকে উঠতে হবে। তবে যাওয়ার আগে একটা কথা বলি, কাউকে উপরে দেখে বিচার করতে নেই। হয়তো উপরে এক রূপ, ভেতরে আরেক, যেটা আমি জানি না বুঝি। মিস্টার শাহ কখনো কোনো নারীতে আকৃষ্ট হয়নি। তার জীবনে তুমি প্রথম নারী, আর তুমি হয়তো শেষ। আমাদের কাছে বৈবাহিক সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক। কঙ্কা মনে মনে ভাবে, যেটাকে বৈবাহিক সম্পর্ক বলে দিনের পর দিন পুতুল খেলা হচ্ছে, ওটাকে আদৌ বৈধ? শুধুমাত্র একটা শর্তনামা কাগজে সই। না বলেছে 3 কবুল, না মেনেছে কেউ। ভাবনা থেকে ফিরতে আলতো হেসে কঙ্কা বলে, একটা পবিত্র সম্পর্কের নামে যদি ঢাকা থাকে একটা অবৈধ সম্পর্ক, তাহলে কি সেই সম্পর্কে কোনো মূল্য আছে? রঙ্গনা বুঝলো না কিছু। কঙ্কা স্লান হেসে চলে গেল। যাওয়ার সময় পিছন থেকে বলল, আমি আবার আসবো। সই পাতিয়ে গেলাম। আসতে তো হবেই। ভালো থেকো। সামনে বই খোলা রেখে অন্য কিছু ভাবছে রঙ্গনা। এই কঙ্কা তাকে স্বামীর অধিকারের জন্য প্রথম দিন কত কিছু বলল, যেন মনে হলো স্বামীর জন্য তার খুব কষ্ট হয়। আজকে তাকে অন্য পুরুষের সাথে সময় দেখতে কাটলো, আবার তার সাথে এসে মিষ্টি মিষ্টি কথা বলছে। এগুলো চলছে কি আসলে? কিন্তু রঙ্গনা লক্ষ্য করছিল আজকে কঙ্কার মাঝে একটা পরিবর্তন আছে। সেদিন কঙ্কা ছিল অহংকারী, আর আজকে কঙ্কা ছিল অসম্ভব মিষ্টিভাষী। ফোনটা হাতে নিল। বেশ বড় আর দামি ফোন, কিন্তু কোনো কাজে না। 3 জনের নাম্বার আছে এই ফোনে। একটা হোয়াটসঅ্যাপ খোলা আর ইউটিউবে ঢুকে কিছু একটা লিখে ভেবে আবাস শাহকে লিখে সাজ দিল। দেখলো পুরনো কিছু বার্তা। পোস্টগুলো দেখা যাচ্ছে 3 বছর আগের পোস্ট, যেখানে দেখতে পেল আবাস আর কঙ্কা এক রুমে ধরা পড়েছে, বিয়ে করেছে। মিডিয়ার সামনে আবাস কিছু বলছে না। বর্তমান তেজি আবাস আর ভিডিও আবাস সহ যেন আকাশ পাতাল তফাৎ। ভিডিওতে আবাসের মুখটা দেখে একটু মায়া জন্মালো রঙ্গনার মনে। ভিডিও আবাসের গাল বেয়ে একবারও পানি পড়তে দেখেছে রঙ্গনা। এরপর আবাসের বাবার লাশ নিয়ে কিছু পোস্ট দেখলো। ওগুলোতে ক্লিক করে এক একটা ভিডিওতে দেখতে থাকলো। যতটুকু বুঝলো কঙ্কা আর আবাস সহ আগের প্রেম করতো। তাদের প্রেমের ফসল হিসেবে আব্রাহাম এসেছে। এটা ধরা পড়ার পর বিয়ের আগে তাই ওদেরকে একত্রে অপমান করে বিয়ে দেওয়া হয়েছিল।
ফলস্বরূপ মারা যায় আবেশের বাবা। আবেশের বাবার কিছু আর্তনাদ দেখে কান্না করে দিল রঙ্গনা নিজেও। লোকটা কত কষ্ট পেয়েছে, ছেলেকে নিয়ে গর্ব করে কথা বলছে, ছেলের প্রতি বিশ্বাস রেখে তার মৃত্যু। এই পৃথিবী যখন তার ছেলের দিকে আঙ্গুল তাক করে, বাবা তখন ছেলের জন্য বিশ্বাসের জায়গা খোলা রাখেন। রঙ্গনার চোখ ভিজে এসলো। ভেজা চোখটা মুছে, আজ আমার বাবা থাকলে হয়তো এভাবে আমাকে আগলে রাখতো, আমার স্থান হয়তো কোনো কুড়ে ঘরে থাকতো, কিন্তু পতিতার পরিচয় পেত না। কেন আমার ভাগ্য আমাকে পতিতার দিকে ঠেলে দিয়েছিল? কেন আমাকে এত নিষ্ঠুর জীবনের সাথে পরিচিত হতে হলো? আমি না পারি কারো ভালো করতে, না পারি নিজের জীবনকে উড়ন্ত পাখির মতো এদিক ওদিক ঘুরে বেড়াতে। আমি হলাম সবার থেকে অভাগী। রঙ্গনা এখন টেবিলে হাউমাউ করে কান্না করে দেয়। তার মনে কষ্টের পাহাড় জমে আসছে। তার এই নিষ্ঠুর জীবন তার নিজের আফসোস হয়। সে কেন পতিতার মালিকের হাতে পড়ল, এটা ভেবে খুব কষ্ট হয়। সে কেন তার পরিবারের ভালোবাসা পেল না, এটা ভেবে তার কষ্ট হয়। তার পতিতার পরিচয় তার ইচ্ছাকৃত না, তবুও তাকে এই নিকৃষ্ট পরিচয় পেতে হবে। এটা তাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। কলেজের ঘটনার সাথে তার পতিতাপল্লীর ঘটনা মনে পড়তে তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। চোখ শুধু ওই সময়ের ঘটনাগুলো ভেসে আসে, কোনো মতেই ভুলতে পারছে না। রঙ্গনা কান্না করতে করতে এক প্রকার চিৎকার করে বলে, কেন আমি এত নিকৃষ্ট জীবন পেলাম? কেন আমার বাবা মা আমাকে ডাস্টবিনে ফেলে দিল? কেন আমার জন্মের পর আমার মা আমাকে কোলে নিয়ে আদর করলো না? আমার অপরাধ কী ছিল? আমাকে কেন বাবা মা ভালোবেসে আগলে নেয়নি? সবার মতো তো সুস্থ জীবন আমিও পেতাম। কেন এই পৃথিবী আমাকে সুস্থ জীবন দিল না? একবার পতিতার সন্তান তো আর একবার রক্ষিতা। এই জীবন থেকে কি কোনোদিন মুক্তি পাবো না? কান্না একসময় থেমে গেল, এখনও শুধু ফোঁসফোঁস করছে। এর মাঝে রঙ্গনার কানে গিটারের শব্দ ভেসে আসে। একটু পর গান গাইতে শুরু করলো। তাকদির গান গাইছে, তবে ঘরের ভিতর স্পষ্ট শুনতে না পারে। ব্যালকনি এসে দাঁড়ালো গানটা শোনার জন্য। তাকদির নিজেও ব্যালকনিতে ইজি চেয়ারে বসে গান গেছে। গান গাওয়া শেষ করে চোখ মেলে তাকালো তাকদির। তাকদির চোখ থেকে পড়া পানি মুছে বাইরের দিকে তাকালো, একটু দেখলে আশেপাশে সব কিছু ঠিকঠাক আছে কিনা। জায়গায় জায়গায় পুলিশের গার্ড দেখে ভিতরে যাওয়ার জন্য চোখ ঘোরাবে, দেখলো রঙ্গনা দাঁড়িয়েছে। ভুরু কুচকে এলো তাকদির। এই মেয়ের উপরের কাল হামলা করতে চেয়েছিল লোকগুলো। রঙ্গনা জানলে ভয় পাবে, তাই ওকে বুঝতে দিবে না তাকদির ওর ফ্ল্যাটের সাথে এসে লুডো খেলে। অন্যদিকে ক্রিমিনাল ধরে নেয় তকদির সহকারী। তকদির বেশি অবাক হয়, কারণ এই বড় একটি ফ্ল্যাটে রঙ্গনা একা থাকে। এমনিতেই এই এলাকা বর্তমান সেফ না, রূপ ধারণ করে অনেকেই বসবাস করছে এই এলাকায়। তাদের ধরতে তকদির এই ফ্ল্যাট ভাড়া নিয়েছে। অন্যদিকে তার পুলিশ গার্ডদের নিয়ে এলাকা ঘেরাও করা আছে। রঙ্গনাকে নিয়ে ইনভেস্টিগেশন করতে চায় তকদির, কিন্তু ওর তো কোনো ছবি নেই তকদিরের কাছে, পরিচয় ছাড়া ইনভেস্টিগেশন করতে পারবে না। তাই তকদির ভাবলো আগে সাথে বন্ধুত্ব হোক। একটু হেসে তকদির গলা হয়েছে বলে, এত রাতে এখানে? আপনার গান শুনতে চলে এসেছি। দুঃখিত গান গেয়ে আপনাকে বিরক্ত করার জন্য। দুঃখিত কেন, আমি তো বিরক্ত হই না। আপনার নামটা কি যেন? রঙ্গনা। আগে পিছে নেই না? অবাক হলো তকদির। আগে পিছে কিছু থাকলে তো অন্তত নামটা নিয়ে বাকি ইনফরমেশন বের করতে পারতো। শুধু রঙ্গনা নাম দিয়ে সার্চ করলে তো একাধিক ইনফরমেশন আসবে। তকদির একবার ভাবলো রঙ্গনা থেকে ওর নাম্বার নেবে, কিন্তু আবার থেমে গেল। এখন নাম্বার বা ফেসবুক আইডি চাইলে কেউ দিবে না, উল্টে অন্য কিছু ভেবে বসবে। তকদির এবার মৃদু হেসে বলল, আমি ঘুমাতে যাচ্ছি, কাল একটা কলেজে কনসার্ট আছে। ভুরুকুটে রঙ্গনা বলে, কনসার্টে আপনি যাবেন? হ্যাঁ, আমার কলেজ এটা, ওখান থেকে পড়াশোনা শেষ করছি। স্যার ম্যামদের কাছে আমার কণ্ঠ বেশ লাগতো, তাই হোস্ট হিসেবে আমাকে ডেকেছে গান গাওয়ার জন্য। রঙ্গনার মনে পড়লো কাল তো তারই কলেজে অনুষ্ঠান, তাহলে কি কাল তার কলেজেই যাবে তাকদির? রঙ্গনা এই বিষয়ে প্রশ্ন না করে, আচ্ছা তাহলে গুড নাইট, গুড নাইট বলেই চলে যায় তাকদির। রঙ্গনা নিজেই ঘরে বসে বিছানায় মাথা এলিয়ে দেয়, চোখ বন্ধ করে ঘুমানোর জন্য। আরিফ এসেছে একটা পেন ড্রাইভ নিয়ে। তিশা, এটা দেখো, প্রমাণ এনেছি, তাহলে চলো আমরা মায়ের কাছে যাই। আরিফ নাকচ করে বলে, আগে আমরা এই ভিডিও দেখি, কঙ্কা কি করেছে কাল রাতে। কথাটা ভুল বলনি আরিফ। তিশা সম্মতি দিয়ে বলল, ঠিক আছে। ল্যাপটপে ভিডিও অন করতে কাল রাতের ভিডিও দেখতে পায় ওরা, যেখানে দেখা যাচ্ছে কঙ্কা আর কিবরিয়া আলম মিলে নেশা জাতীয় ওষুধ নিয়ে আলাপ করছে। ওদের কথা এক পর্যায়ে কিবরিয়া আলম বলে, তুই আগের মতো আবেশকে দিচ্ছিস না কেন? কঙ্কা মুখের ঠোঁট চওড়া করে বলে, কারণ বেচারা এখন নিজের থেকেই আসক্ত। টানা 1 মাস কষ্ট করে ওর ঘরে জগের পানি আমি মিশিয়ে রাখতাম। যখন ও ডাক্তার দেখালো, আমি ওই ডাক্তারকে এক্সট্রা টাকা দিয়ে ভুল ওষুধ লিখিয়ে নিলাম। বেচারা জানতেও পারলো না আমার চাল। সে এখন নিজের থেকে নেশায় আসক্ত। আমার আবার এত কষ্ট করতে লাগে না, জানোই তো আমার ব্যাপার। ভাবলাম প্রতিদিন রিস্ক নিয়ে না দিয়ে একেবারে ওষুধের নাম করে দিই, তাহলে আমার এক ঢিলে 2 পাখি মারবো। তোমাকে এত কিছু ভাবতে হবে না, তোমার মেয়ে কোনো প্রমাণ রেখে কাজ করে না বাবা। ওই আবাস শাহ মারা গেলে ওর সম্পত্তি পাবে আব্রাহাম। আবাস শাহের ছেলের পরিচয় যে আছে। আরিফার তিশা যেন অবাক হয়ে যায়। আবাইস এডিক্টেড, এটা তো আবাইসের ভাবগতিতে বোঝা যায় না। কখনো
নেই। আরিফ হাত মুষ্টি করে বলল, ওই মেয়ের এত সাহস, ওর জন্য আমার বাবা মারা গেছে, আবার আমার ভাইকে তিলে তিলে মারতে চায়। এখন আমি ওর নামে মামলা করব। মাকে কিছু বলা যাবে না, তাহলে ধরা পড়বে। কালকে আমি পুলিশের কাছে ওর নামে মামলা করে আসবো। কিন্তু আমি চাই না এখন ওর নামে মামলা আসুক। আবিসের এমন কথা শুনে তিশা আর আরিফ অবাক হয়। আরিফ এগিয়ে এসে বলছে, ভাই এগুলো কি বলছো তুমি? আমাদের কাছে তো প্রমাণ আছে, তাহলে কেন তোমার ক্ষতি করবে? আবার সেলান এসে বলে, কিবরিয়া আলম ও তার মেয়ে নামে মামলা করার মতো অনেক প্রমাণ আমার কাছে আছে, কিন্তু এখন ওদের নামে মামলা করলে পুরো দেশটাই যে ঝুঁকে পড়বে। মানে? আবেশ তার ফোন থেকে বের করে একটা সার্টিফিকেট ছবি দেখালো। আরিফ দেখালো একজন ফার্মাসিস্টের সার্টিফিকেট। আবেশ বলে, কিবরিয়া আলম আর তার মেয়ে শুধু এই নিয়ে অবৈধ ব্যবসা এমন না, ওর বাবা মেয়ে বিভিন্ন হাসপাতালে অবৈধ ওষুধ সাপ্লাই করে, যেটার প্রসেস ওরা খুব ভালো করেই জানে। ওষুধের মধ্যে অতিরিক্ত ফর্মুলা যোগ করার ফলে এখন ক্ষতি হচ্ছে হাসপাতালের রোগীদের। একটা রোগ সারিয়ে নিয়ে দিলেও জন্ম নেওয়া আরেকটা রোগ, যেটার মাধ্যমে হাসপাতালে অনেক উপকার হয়। আরই ফুকুটি করতে থাকে। আবাইজ বলে, হাসপাতালে যত রুগী যাবে ততই তো লাভ। ওই রুগীদের মাত্রায় একাধিক বেশি করে রোগ ধারণ ক্ষমতা ধীরে ধীরে প্রকাশ পাবে, যেটা সরাতে গেলে আরেকটা রোগের সৃষ্টি করবে। ডাক্তার তো চাইবে আরও বেশি বেশি তার কাছে রোগী আসুক। এটা বন্ধ করার উপায় আছে একটা, তবে যার মাধ্যমে উপায় তাকে খুঁজে বের করতে হবে। খোঁজ এইটুকু পেয়েছি যে কিবরিয়া আলমের কাছে বন্দি। কে সে? কিবরিয়া আলমের নিজের বউ ইয়ানা আলম, ইনফ্যাক্ট আমাদের কাকিয়ার নিজের বড় বোন, যাকে কিবরিয়া আলম নিঃস্বার্থে ব্যবহার করেছিল, এখন খুন করতে চায়। অবাক হয়ে যায় তিশা। এই লোকটা কতটা খারাপ যে তার বউকে খুন করতে চায়, এতে আবার তার মেয়ে সায় দিচ্ছে। কিন্তু ভাইয়া, আপনাকে তো সুস্থ করার ব্যবস্থা করতে হবে, ডাক্তার দেখাতে হবে না তো আপনাকে? এখন কোনো হসপিটাল আমাকে সুস্থ হতে সহায়তা করবে না। সবাই নিজ নিজ স্বার্থের খোঁজে এখানে ওদের উপর মহল দ্বারা কাজ করে। আমাকে যে কোনো হাসপাতালে নিয়ে গেলে কিবরিয়া আলম জেনে যাবে, তাছাড়া জানতে পারবে তাদের এই ডিটেলস আমি জেনে গেছি, তাহলে রিস্ক বেড়ে যাবে। আর এই ব্যাপার দুজনকে থামিয়ে বলে, আমার মাথা কাজ করছে না ভাই, আসলে ঘটনা কি খুলে বলো। আমি চাই না আমার ভাই একা বিপদে থেকে কিছু পড়ুক। ভাইয়ের বিপদে ভাই হিসাবে আমিও থাকতে চাই। আবার এক এক করে সকল কথা প্রকাশ করলো আরিফ আর তিশার সামনে, যেটা শুনে দুজনে অবাক। সর্বশেষে আরিফ বলে, আচ্ছা আমরা এই বিষয়ে আপাতত চুপ থাকবো, কিন্তু ভাই তোমাকে কালকে গোপনে আমাদের সাথে ডাক্তার দেখাতে হবে। ভালো বিদেশের ডাক্তার দেখিয়ে তোমাকে সুস্থ করতে চাই। এভাবে জীবন চলে না। ঢাকার প্রত্যেকটা হাসপাতালে কিবরিয়া আলমের লোক বসানো আছে। আমার আইডেন্টি নিয়ে চিকিৎসা করাতে গেলে ধরা পড়বো। এদিকে চিকিৎসা করাতে গেলে অন্যদিকে দিয়ে এরা বাবা মেয়ে আমার পিছনে আরও বেশি ষড়যন্ত্র করবে, বিপদ বাড়বে। আমি নিজেও জানি আমি আসক্ত, আমি চাইলেও ছাড়তে পারবো না। ডাক্তারের সাথে কথা বলা উচিত, কিন্তু একবার না পারলে পরপর 3বার ডাক্তার দেখাতে গিয়ে প্রতারিত হয়েছি। কিবরিয়া আলম মেয়ে মেডিসিনের ফর্মুলা জোগাড় করে ডাক্তারদের সহায়তায়, ফার্মাসিস্টও বিদেশি ডাক্তারের সহায়তায় ওঠা বসা থাকবে, এটাই স্বাভাবিক। যোগসূত্র জানা সব কিছু, আর সেই সুযোগ নিয়ে আমাদের ক্ষতি করতে যাচ্ছে। ধরাছোঁয়ার বাইরে এই মেয়ে। কাকাই জার্মান থেকে বাংলাদেশে আরেকজন টপ ফার্মাসিস্টের খোঁজ পেয়েছে, যাকে মিথ্যে অভিযোগ দিয়ে বের করে দিয়েছিল ওরা। তাকে এনে আবার সব কিছু ঠিক করা হবে। উনি দেশে আসলেই ফর্মুলা দিয়ে আলাপ হবে, কারণ এই নতুন ফর্মুলা যেমন হয়ে আসক্ত করে, তেমন এর কয়েক ফোঁটা আমাদের শরীরে বিষ কাটিয়ে দেয়। বিভিন্ন ওষুধ প্রতিকার তৈরিতে এটার অনেক উপকার, যেটা হাতছাড়া করা এক প্রকার বোকামি। তাহলে আমাদের দিন গুনতে হবে। কাকাদান আসবে আর কিছুদিন পরে, সেদিন আসবে ওই লোক, তবে এসেই তার গোপন পরিচয় থাকবে, বলা তো যায় না তাকে আবার কোন বিপদে ফেলে। আরিফ মাথা নাড়ালো। আবাইজ আরিফের কাঁধে হাত রেখে ভরসা দিল। আবাই চলে যেতে আরিফ বলে, ভাইয়া ঘর থেকে কালকে সরিয়ে ফেলো। আর হ্যাঁ, প্যাকেট কাল আমি চকলেট সিরাপ রাখবো, আর ঘুমের ওষুধ ভেবে চকলেট নিব আর ঘুমাবো। তিশা হেসে দেয়, বলে, ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমার তো রঙ্গনা মেয়েটার সাথে দেখা করার খুব ইচ্ছা, কারণ ভাই তো বললো ও আমাদের পরিবারের একজন। আমারও তো দেখতে ইচ্ছা করছে, আমার কাজিন, অথচ কীভাবে কেমন নির্মমভাবে পাল্টে গেল। একেই বলে ভাগ্য। তোমার কোনো আপত্তি নেই তো ওকে নিয়ে? কারণ আরিফকে থামিয়ে তিশা বলে, আমার কেন আপত্তি হবে আরিফ? ওটা রঙ্গনার ভাবতে ছিল, যেটা করেছে ওই নোংরা বাবা মেয়ে মিলে। রঙ্গনার স্থানে নিজেকে ভাবলে তো গায়ে কাটা দিচ্ছে। মেয়েটা তাহলে কেমন যাচ্ছে দিনগুলো ভেবে। আবাইজ উপরে ওঠার আগে ফেরদৌসী রহমান ঘরে উঁকে দিল। আব্রাহামকে কোলে নিয়ে ঘুমিয়ে আছেন তিনি। বাবা মারা যাওয়ার পর এমন এমন কাজ করছে যাতে মায়ের চোখে আরও খারাপ হয়েছে সে, কিন্তু তার কোনো উপায় ছিল না। ধৈর্য ধরে না থাকলে তখন আরও কিছু নিষ্পাপ জীবন চলে যেত। প্রকাশ্যে হয়তো কিছু জীবন বাঁচাতে পারবে। চোখ থেকে কয়েক বিন্দু পানি পড়তে ওগুলো মুছে নিজের ঘরে চলে যায় আবাইস। কলেজ যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে মীরা আর রঙ্গনা একসাথে যাবে
রঙ্গনা চায়নি স্বামী স্ত্রী একসাথে গল্প করতে করতে বাইকে করে যাচ্ছে। এই সেই নতুন সম্পর্ক ওর মাঝে কাবাম্মে হাড্ডি হতে চায় না। এদিকে প্রতিদিন আবাইস গাড়ি করে যাতায়াত করতে তার ভালো লাগে না। রিক্সা খোঁজার জন্য দাঁড়িয়েছে, সাথে বিরক্ত অনুভব করছে। কোন দুঃখে যে ওই ব্যাটাকে গাড়ি পাঠাতে মানা করেছে আল্লাহ জানে। এখন রোদে দাঁড়িয়ে ঘামছি। আমার একটাই সমস্যা, সুখে থাকতে ভূতে কিলাই। ইতিমধ্যে রঙ্গনার সামনে একটা বাইক এসে দাঁড়ায়। বাইকটির যুবকটি মাথা খুলে হেলমেট দেখতে পায়। সে মাস্ক পরা। বুড়ুকুটে রঙ্গনা অন্যদিকে ফিরে তাকায়। তাকদের আলতো হেসে বলে, মাস্ক পরছি বলে আমাকে চিনতে অসুবিধা হচ্ছে? রঙ্গনা আবার ঘুরে তাকালো তাকদিরের দিকে। তাকদির মাস্কটা খুলে মুখটা আরও কঠিন চওড়া করে। রঙ্গনা বলে, আপনি? কলেজ যাচ্ছিলাম, আজকে অনুষ্ঠান আছে, আপনি এখানে দাঁড়িয়ে কেন? রঙ্গনা মুখটা ভার করে বলে, আমিও কলেজে যাব। তাকদির খেয়াল করলো আজ রঙ্গনা শাড়ি পরেছে, নীল পাড়ের সাদা শাড়ি, মাথায় বেনি করে বেলি ফুলের গাজরা, আর মুখে সামান্য মেকআপ। তাকদির সাজ দেখে বলো, আপনি কি ইনস্ট্যান্ট ইউনিভার্সিটিতে যাচ্ছেন? রঙ্গনা মাথাটা উপর নিচ করলো। তাহলে আমার সাথে চলুন। রিক্সা পেতে হলে মেন রাস্তায় নামতে হবে। এখন রিক্সা হাতে গোনা কয়েকটা আসবে। রাস্তায় মাথায় যানবাহন সার্চ করা হয়, সে গাড়ি আসা এলাও না। এত হার্ড কেন? আছে কিছু সমস্যা, পরে জানবো, চলুন আমার সাথে। রঙ্গনা আবার এদিক ওদিক তাকালো, চাচ্ছে না কারো বাইকে উঠতে। তাকদির এটা থেকে বলে, ভয় নেই, আমি কিডন্যাপ করে নিব না, বিশ্বাস করে উঠতে পারেন। আসলে বিষয়টা বিশ্বাস অবিশ্বাস না, আমি তো আপনাকে তেমন চিনি না, হুট করে অচেনা কারো বাইকে ওঠা ঠিক না। একই এলাকায় বাসস্থান, বন্ধুত্ব হয়ে গেছে, বিশ্বাস রাখতে পারো। রঙ্গনা চুপ। তাকদির আবার বলে, উঠুন, দেরি হয়ে যাচ্ছে। রঙ্গনা ইতস্তত বোধ করলে উঠে বসে। তাকদির পিছনে বসে একটা হাত বাইকের পিছনে শব্দ করে ধরে, যাতে পড়ে না যায়। তাকদির মুখের দিকে তাকাতে রঙ্গনা ভাবছে, এভাবে কাকে যেন দেখেছিল, মুখে মাস্ক দিয়ে, এমনটাই তো লাগছিল, কিন্তু কোথায় দেখেছিলাম মনে পড়ছে না। কলেজের কাছে বাইক এসে থামতে রঙ্গনা দেখতে পেল কিছু ছাত্রছাত্রী মিলে কাউকে ফুলের তোড়া দিচ্ছে। কলেজের প্রিন্সিপাল তার সাথে সাক্ষাৎ করছে। রঙ্গনা তাকদিরকে উদ্দেশ্য করল, ওখানে কী হচ্ছে? তাকদির, ওদিকটায় দেখে আসো, প্রধান অতিথি এসেছে, তাকে ওয়েলকাম করা হচ্ছে। এর মাঝে আরও একটি গাড়ি এসে থামালো। গাড়ির দরজা খুলতে সেখান থেকে বের হয় শাড়ি পরিহিত নারী, যাকে দেখে ছেলেরা হুমড়ি খেয়ে পড়ে। বয়স হয়েছে কিন্তু নিজেকে এখনও 18-র মতো করে ধরে রাখছে। একটা বাচ্চার মাঝে এত সুন্দরী, এটাই ভাবছে সবাই। রঙ্গনা তাকে দেখে বলে, কঙ্কা। তাকদির ভুরু কুটকে তাকাতে নারীটিকে দেখে মৃদু হাসলো। মাথা থেকে হেলমেট সরিয়ে চোখে সানগ্লাস আর একটা ক্যাপ পরে নিল মাথায়। রঙ্গনা হাঁ করে তাকিয়ে দেখছে তাকদিরের কাণ্ড। কিছু মনে পড়তেই, আপনার গিটার কোথায়? আজকে গিটার ছাড়া গান গাইবেন? গিটার আমার এক বন্ধুর কাছে আছে, ও এসেছে অনেক আগেই। কঙ্কা কলেজের ভিতরে ঢুকতেই সবাই তাকে ফুল দেয়। ওরা ভিতরে ঢুকতেই তকদির বলে, চলুন তাহলে ভিতরে ঢুকি, আপনি গাইবেন, আমি শুনবো। রঙ্গনা ভিতরে ঢুকে আরও অবাক হলো। প্রধান অতিথি স্থানে বসেছে কঙ্কা, আর তার পাশে আবাস শাহ। রঙ্গনা অবাক হওয়ার মাঝে সেখানে মীরা আসে। আজ কলেজে সবাই শাড়ি পরেছে, যার কারণে মীরাও শাড়ি পরা। রঙ্গনা ভুগুটি করে পাশে দাঁড়িয়ে থাকা হামিদকে প্রশ্ন করে, এখানে এনার কী উদ্দেশ্যে এসেছে? আসলে বড় স্যারের বাবা এই কলেজের প্রধান বিচারক ছিলেন, এখন সেই সূত্র ধরে স্থান করেছে বড় স্যারের। আর ম্যাম এখানে এসেছে নিজের দক্ষতায়, উনি একজন ফার্মাসিস্ট। অবাক হলো রঙ্গনা। কঙ্কা মেধাবী এক নারী, যার রূপগুণের শেষ নেই। জীবন এমন কেন বুঝলাম না। মীরা ওদেরকে থামিয়ে সিটের দিকে চলে যায়, নিজের স্থানে বসে মঞ্চের দিকে তাকায়। মঞ্চের স্থানটা মাইক দিয়ে ঠিক একজন যুবক এসে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ কথা বলার অবশেষে, এখন আমাদের গান গেয়ে শোনাবেন আমাদের কলেজে একজন ছাত্র। সে আমাদের কলেজ থেকে এডুকেশন কমপ্লিট করেছে। তার গানের প্রশংসা এখনও আমাদের শিক্ষকদের মুখে লেগে আছে। সো আর দেরি না করে ডাক দিই, স্টিল সিঙ্গেল মিস্টার তাকদির। তাকদির গিটার নিয়ে আসে, সবাই করতালি দিয়ে সম্মান জানায়। তাকদিরের দিকে অপলক নয়নে তাকিয়ে আছে কিছু যুবতী। শুধু অবাকের চরম সীমায় আছে আবাইসের পাশে নারীটি। তাকদির আসার পর মাস্ক খুলতে আবাইস সোজা তাকালো তার মুখ পানে। স্ল্যান হেসে বলল, টানা 3 বছর পর সেই অতীতে আবারও সামনে, ফিলিংসটা কেমন? হা হয়ে আছে কঙ্কা। আবাইস আবারও বলে, ডোন্ট ওয়ারি। তাকদির স্মৃতিশক্তি হারিয়ে গেছে। শুধু আমি ওর মাইন্ড সেট করেছি, ওর প্রেমিকা ওকে ধোঁকা দিয়েছে। ওর মায়ের মৃত্যুর সেই প্রেমিকার বাবা দায়ী, কিন্তু কে সেই প্রেমিকা এখনও জানে না তাকদির। আপনি চাইলে জানিয়ে দিতে পারেন। গলা শুকিয়ে আসার অবস্থা হয় কঙ্কার, কিছু বলার মতো খুঁজে পেল না। চোখের সামনে আসছে 3টি অজ্ঞান দেহ, ও কানে বাজছে কিছু ব্যক্তির আর্তনাদ। এর সবার কানে ভেসে আসলো তাকদিরের সুরেলা কণ্ঠ। গিটার তালে গান গাইছে তাকদির। গানের মাঝে তার চোখ ভিন্ন ভিন্ন স্থানে দেখা যাচ্ছে। এদিক ওদিক চোখ আওড়ানোর পর কঙ্কার দিকে চোখ যায়। কঙ্কার সাথে সাথে চোখ সরিয়ে স্বাভাবিক হয়ে গান গাইতে থাকে, যেন সে চেনেই না কঙ্কাকে। কঙ্কা বুঝলো আবাজ মিথ্যে কিছু বলছে না, তাকে আরও বেশি করে শিওর হতে হবে। গান শেষে তাকদির দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। সবাই জোরে
হাততালি দিয়ে বলে, আরও একটা গান। তাকদির নাকচ করলে সবাই অনুরোধ করে। সবার অনুরোধে তাকদির আবারও একটা গান নিয়ে থাকে। গানটা মাকে নিয়ে। সবাই অবাক হয়ে মাকে নিয়ে গানটা গাওয়া খারাপ লাগছে না তার। গান গাওয়ার শেষে চোখের পানি মুছে মঞ্চ থেকে বের হয়ে যায়। এবার পালা কঙ্কাকে একজন ফার্মাসিস্ট হিসেবে সম্মান দেওয়া। আর প্রশংসা আশেপাশে ছড়িয়েছে। তবে এখানে কঙ্কাকে ডাকা হলেও কঙ্কার নাম ধরে ডাকা হয়নি। মঞ্চে ডাকা হয়েছে কোয়েল আলম নামে, যেটা শুনে অবাক হয় রঙ্গনা। পরে ভাবে কঙ্কা মেয়েটি একটি কেমন কেমন, তাই কোয়েলকে দিয়েছে সার্টিফিকেট। কিছুক্ষণ কথাবার্তা বলে মঞ্চ থেকে নামে কঙ্কা। মঞ্চের পেছন থেকে বেরিয়ে কলেজের কমন রুমে চলে যায়। আশেপাশে তাকাতে থাকে সে, খুঁজছে তাকদিরকে, কিন্তু পেল না। অবশেষে ফ্রেশ হয়ে নিজের মেকআপ দ্বারা আবারও সুন্দরভাবে ফুটিয়ে তুলে চলে যেতে নেয় অনুষ্ঠানের দিকে। শাড়ির কুচি ঠিক করতে করতে নিতেই ধাক্কা খায় কারোর সাথে। ধাক্কা খাওয়া ব্যক্তিটি কঙ্কার কোমরে ধরে আগলে রাখে। কঙ্কা তকদিরকে দেখে সোজা হয়ে দাঁড়ায়। অতঃপর বলে, তুমি বেঁচে আছো? ভ্রুকুটি করে তকদির বলে, আমি মারা গেলে কি আপনি খুব খুশি হতেন মিসেস কোয়েল? অবাক হয় কঙ্কা বলে, কি বলছো তুমি? অপরিচিত ব্যক্তিকে তুমি বলাটা কেমন দেখায় না ম্যাম? অবশ্য প্রভাবশালী পরিবারের বউ প্লাস একজন ফার্মাসিস্ট হিসেবে আপনি এই ব্যবহার করতে পারেন। আমাকে চিনতে পারছো না তুমি? তাকদের ভ্রুকুটি করে বলে, চিনি তো আপনাকে। আপনি তো মিস্টার আবেশ সাহের একমাত্র ওয়াইফ মিসেস কোয়েল। কঙ্কা কথা না বাড়িয়ে মাথার উপর নিচ করে চলে যেতে নেয়। তাকদের আটকালো না তাকে। কঙ্কা পিছনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। কঙ্কা যেতে নিজেই এক শান্তির নিঃশ্বাস নেই, যেন সে বিপদ থেকে ফিরে এসেছে। স্মৃতি যখন নেই, বিপদ তখন নেই। কঙ্কা যাওয়ার পর আবাইজ মেসেজ করলো হামিদের ফোনে। মেসেজ দেখে হামিদ মীরা আর রঙ্গনাকে নিয়ে চলে যায় ক্যান্টিনে। তিনজন এক টেবিলে বসে খাবার অর্ডার করে। 4টি প্লেটে খাবার রঙ্গনা দেখে বলে, আমরা তো তিনজন, আমাকে কি ভুলেই গেলে? আপনি আমাদের সাথে খাবেন? হ্যাঁ। রঙ্গনা খাবার খেতে খেতে মীরার উদ্দেশ্যে বলে, তাকদির লোকটা অনেক সুন্দর গায়, তাই না? আনন্দ মনে যেন আগুনের ঝলক দেখা দিল রঙ্গনার। এমন একটা মনোভাব আবাইসের। শখের নারীর মুখে অন্য পুরুষের প্রশংসা শুনেই মাথা গরম। তিরস্কার করে বলল, তোমার হঠাৎ ওনারা তো প্রশংসা করার ইচ্ছে জাগলো কেন? বারে, পরিচিত মানুষের ভালো দিক বলা কি নিষেধ? পরিচিত, হ্যাঁ, আমার প্রতিবেশী। আর কিছু বলার আগে মাইকে অ্যানাউন্স হয় অন্যদের, অর্থাৎ অনুষ্ঠান ব্রেক টাইম। ওরা খাওয়া শেষ করে চলে যেতে নেয়। আবাইসের কাছে কল আসে। নিজের পার্সোনাল লোকের কাছে শুনতে পেল রঙ্গনা আজ অন্য কারো বাইকে করে এসেছে। শুনে মাথাটা কাজ করা বন্ধ করে দিছে। রঙ্গনার বাহু ধরে নিয়ে একটা ফাঁকা রুমে নিয়ে গেল। এত দ্রুত বাহু টান লাগার কারণে কিছু বুঝলো না রঙ্গনা, শুধু শব্দ করলো আউস। আবেশ রক্তিম চোখে রঙ্গনাকে দেখে বলল, কোন ছেলের বাইকে করে এসেছিলে তুমি? রঙ্গনা কথা না ঘুরে সোজাসুজি উত্তর দেয়, তাকদিরের বাইকে। রঙ্গনার দুই কাঁধ শক্ত করে আবাজ ফোঁস করে রাগ নিবারণের চেষ্টা করে। রঙ্গনা এবার ভয় পেল। এত জোরে ধরেছে, আবার এভাবে তাকানো, এটা ভয় পাওয়ার মতো। আবাইস রঙ্গনার চোখ মুখের দিকে তাকিয়ে বলে, এভাবে সেজে এসেছো কেন? এত লিপস্টিক কাজল দেওয়ার মানে কি অন্যকে আকৃষ্ট করা? ছি মিস্টার শাহ, আপনার বউ কি সুন্দর সেজে এসেছে? আপনি তো কোনো তাতে দ্বিমত করছেন না, উল্টে আমার বিষয়ে মাথা ঘামাচ্ছেন। আমার বউ, আমার বউ, আমার বউ, এই এক কথা সবাই বলেছে, অথচ এটা কোনো সম্পর্কের মাঝেই না। এটা কেউ দেখে না। ও আমার বউ না, ও শুধু একটা ডিল যে বউ নামে আছে, আর কিছুই না। যাই হোক, তুমি কোনো ছেলের সাথে মিশবে না। রাগ দেখে রঙ্গনা বলে, আমি মিশবো, 100 বার মিশবো, ওই তকদিরের সাথে মিশবো। বাজে পুরুষ মানুষ কোথাকার, নিজের বউকে না দেখে অন্য নারীকে দেখে, এমন বেটা মানুষের চোখে খুঁচে মাটিতে পুঁতে রাখা উচিত। আবাজ হতভম্ব হয়ে গেল। রঙ্গনা এই সুযোগে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। আবাজ দুষ্ট হেসে চলে গেল নিজের স্থানে। কঙ্কা এসে বসলো আবাইসের পাশে। আবাইস এতক্ষণ তাকিয়েছিল রঙ্গনার দিকে। রঙ্গনা একটু একটু দেখছিল, কিন্তু বিরক্ত ভাব প্রকাশ করছিল। কঙ্কা আসতে আবাইস বলে, প্রাক্তনকে দেখে খুব মায়া জেগেছে বুঝি? কঙ্কা তেজি সুরে বলে, শাট আপ। বলছি, আমাদের বিয়েটা তো ডিল আকারে, আর কত মিথ্যে বিয়েটা বয়ে বেড়াবে। আমরা তো বিয়েতে কবুলও বলিনি। এদিকে আপনার সন্তানের বাবা ফিরছে, তার কাছে আবার ফিরে গেলে হয় না? কঙ্কা রক্তিম দৃষ্টি নিক্ষেপ করলো। আবাজ পাত্তা না দিয়ে অন্যদের বক্তব্য শুনতে ব্যস্ত। একটু পর নৃত্য হবে, তারপরে অনুষ্ঠান শেষ। মঞ্চে নৃত্য করছে কিছু সুন্দরী কন্যা, তাদের দিকে মনোনিবেশ। এর মাঝে আগুন জ্বেলে উঠল মঞ্চে। এই আগুন লাগার কারণটা বুঝে উঠতে পারল না কেউ। অবাক হওয়া থেকে সবাই চিল্লিয়ে দৌড়াদৌড়ি করতে ব্যস্ত। মাঝে থাকা অনেকটাই পুড়ে গেছে সাথে সাথে। আগুনটা এমনভাবে হঠাৎ লেগে যাবে কেউ ভাবতে পারেনি। মীরা সাথে সাথে রঙ্গনার হাত ধরে দূর দৌড়। সাথে ছিল হামিদ। আবাজে তাকদের দুজনের দিকে চাওয়াচাই করে। অতঃপর দেখতে পেল আগুন কলেজের নিচের রুমগুলোতে লেগেছে। এর মধ্যে কল করা হলো ফায়ার সার্ভিসের লোকদের।
ফায়ার সার্ভিস লোকদের আসার আগায় আবাজের তাকদির অন্য অন্য কিছু যুবক মিলে বাঁচানোর চেষ্টা করতে থাকে বিপদে পড়া লোকদের। নিচে সেদিকে আগুন লাগেনি, সেদিকে থেকে রুমের ভিতরে ঢুকে ওরা কিছু আহত লোককে বের করে তাদের নিয়ে যাওয়া হলো, অ্যাম্বুলেন্স ডাকা হলো। আবাসে আশেপাশে তাকালো, রঙ্গনা কোথায় সে জানে না, কারণ আগুন লাগার সাথে সাথে সবাই উঠে গেছে। রঙ্গনা সুরক্ষিত শুনে শান্ত হলো। অ্যাম্বুলেন্সকে কল করলো কঙ্কা। আহত ও নিহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হলো। কঙ্কা নিজেও চলে গিয়েছে হাসপাতালে। সেখানে গিয়ে রোগীদের পাশে, মনোভাব এমন যে সবাইকে বাঁচাতে সাহায্য করছে। অথচ হাসপাতালে ঢুকতে প্রথমে নিতে হয়েছিল অ্যাডভান্স কিছু টাকা, বিনিময়ের সাথে সাথে স্যালাইন। শুরুতে স্যালাইন দিয়ে কেবিনে রেখে দিল রোগীদের। ডাক্তার তার সময় মতো চেক করছে। কিছু আহত ব্যক্তি গভীরভাবে আহত না হলে তাদের ওষুধ দেওয়ার হয়েছে অতিরিক্ত মাত্রায়। সেই ওষুধ কঙ্কা পরিচর্যা করছেন, যার জন্য কঙ্কা দিন রাত এক করে ফর্মুলা জোগাড় করছেন। ডাক্তার কেবিন থেকে বের হয়ে এক একজনের এক এক ওষুধ লিখলো, যার যেমন আঘাত তেমন ওষুধ। এটা সাক্ষী সেই হাসপাতালে একজন নার্স রেবিকা। রেবিকার সাথে সাথে কল করে আবাইসকে, জানিয়ে দেয় সব কিছু। নার্সদের সাথে আবাইসের গোপনভাবে আলাপ এসব নিয়ে। বিনিময়ে কিছু টাকা পাইছে। আবাইস দ্রুত কল দেয় আরিফকে। আরিফ রিসিভ করতে আবাইস বলে, দ্রুত ইবনেসিয়া হাসপাতালে আয়, পারলে গোপনভাবে আসবি, আর আমি মেডিসিনের নাম লিখে দিলে ওগুলো ওদের শরীরে দেওয়ার চেষ্টা করবি। কিন্তু ভাই, তুমি মেডিসিনের নাম কীভাবে জানবে? জার্মানি অবস্থানরত গোপন ফার্মাসিস্টের কাছ থেকে কাকাই বলেছে। ওনার থেকে কাকাই আমাকে টেক্সট করে জানাবে। উনি সব শুনে কিছু নাম বলবে, ওগুলো বান্ডিল ধরে কিনে রাখ। আচ্ছা ভাই। ফোন কেটে টিভি সাউন্ড বাড়িয়ে দিল আরিফ। এতক্ষণ ধরে ফেরদৌসুর রহমানের সাথে বসে খবরে সব কিছু দেখছিল। আবাস কল দেওয়ার কারণে সাউন্ড কমিয়ে দেয়। আরিফ সবাইকে সান্ত্বনা দিয়ে বের হয়। গাড়িতে বসে ফোন চেক করছে বারবার। কোনো মেডিসিনের নাম আসেনি। এত দ্রুত তো আসার কথা না। কোন ধরনের ফর্মুলা দিয়ে ওই মেডিসিন তৈরি করে সবার রোগ বাড়িয়ে দেওয়া হচ্ছে এটা কেউ জানে না। অনেক ভেবে রিজভি সাহুকে একটা ইঞ্জেকশনের নাম বলা হলো, যেটার দ্বারা শরীরের মাধ্যমে ঔষধের অতিরিক্ত প্রভাব কাটিয়ে দিবে। নাম বলার পরে দুশ্চিন্তা কাজ করছে সবার মাথায়, কারণ কোয়েল আলম, যার সংক্ষিপ্ত নাম কে, সে কি কোন ধরনের ফর্মুলা কাজে লাগিয়েছে কেউ জানে না। যে জানে তাকে আটকে রাখা হয়েছে। আবার এক মনে আকাশের দিকে তাকিয়ে বাবা আহনাফের শাহের কথা স্মরণ করছে। আকাশের দিকে চেয়ে বলে, আমি কি পারবো না বাবা? আমি কি করে ভালো করতে পারবো না? দুষ্টু বুদ্ধিকে হারিয়ে কি আমি ব্যর্থ হব বাবা? আজ আবাইসের মনে হচ্ছে সে পুরনো আবাইস, একদম সাদাসিধে। বাবা মা যেটা বলতো ওটাই করতো। আজ দীর্ঘ 3 বছর সেই আবাজ এটা না। এর মাঝে আবাইস অনুভব করলো তার মাথার রগ যেন ছিঁড়ে যাচ্ছে। কপালে 2 পাশে ব্যথা পাচ্ছে, চোখের সামনে লাল হয়ে এসেছে। এখন তা লাগবে, কিন্তু পাবে কোথায়? শরীরের শিরা সমস্ত ফুলে উঠছে তার। হেরে যাচ্ছে সে আবার। তাকে আবারও হারিয়ে দিচ্ছে দুষ্টু চক্রান্ত। শরীরে থাকা বিষে যেন তাকে আরও মনে করিয়ে দিচ্ছে, আবার এই পারবে তোকে আবারও সুস্থ রাখতে। অন্য কিছু তোকে সরিয়ে তুলবে না। আবাইস ধীরে ধীরে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। রঙ্গনার চোখ যায় সেদিকে, সাথে সাথে আবাইসের কাছে চোখ যায়। আবাইস চোখ দিকে তাকাতে শুকনো ঢোক গেলে রঙ্গনা। ভয় করছে তার। আবাইসকে দেখতে অতি ভয়ানক লাগছে, বাজে নেশাখোর লোকের মতো। জোরে চিল্লিয়ে ওঠে রঙ্গনা। সেখানে দৌড়ে আসে হামিদ। আবাইস নিয়ে গাড়িতে ওঠায়। হাসপাতালে যেতে চাইলে একটি নাম্বার থেকে মেসেজ আসে, ওনাকে হাসপাতালে নিয়ে যেও না, ওখানে ওরা বড় বিপদ, তোমার কাছে নিয়ে যাও আজকে রাতের জন্য। হামিদ বুঝলো না কে মেসেজ দিয়েছে, তাই জানলা দিয়ে বাইরে তাকালো। দেখতে পেল তাকদির। বিশ্বাসের আশ্বাস দিয়ে চলে যায় হামিদ। রঙ্গনা ভয়তে ভয়তে বলে, ওনার কি হয়েছে? হামিদ নিজেও জানে না, শুধু এটা জানে আহনাফ সহ মারা যাওয়ার পর থেকে এই হয়। আন্দাজে হামিদ বলে, অতিরিক্ত দুশ্চিন্তার ফল। দুশ্চিন্তাকে মানুষকে নেশাখোরের মতো দেখতে হয়? বিষম খেলা হামিদ। আবাইসের দিকে তাকিয়ে সত্যি তাকে নেশাখোরদের মতো দেখতে লাগছে। মীরা হামিদকে তাড়া দিয়ে বলে, দ্রুত চলো। আবেজকে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে তাকদিরের ফোনে কল আসে। তাকদির সবটা শুনে বলে, হোয়াট? ওপাশ থেকে আরও কিছু কথা বলে। তাকদির শুনে বলে, এটা আগে বলনি কেন? ওপাশ থেকে কিছু বলে তাকদির বলে, এবার থেকে যাই জানতে পারো আমাকে জানাবে, যে তুমি হও, যতই ব্যস্ত হও, আর এই এলাকায় আসার আগে অন্তত আমার থেকে অনুমতি নেবে। ওপাশ থেকে তাকদিরের মন উত্তর পেয়ে খুশি হলো। তাকদির ফোনটা কেটে দিল, অতঃপর লেগে পড়লো ইনভেস্টিগেশনে। আভাইসের ফ্ল্যাটে এনে অন্য রুমে শুয়ে দিল হামিদ। রঙ্গনা কিছু বুঝতে না পারে বলল, এখন কি করতে হবে? আপনি একটু ওনার পাশে বসুন, আমি ওনার বাসা থেকে ওষুধ আনবো। রঙ্গনা ভয় পেল আরও বেশি। এই লোককে এই বাসায় এই অবস্থা রাখবো অসম্ভব। মীরা আছে তবুও রঙ্গনা ভয় পেচ্ছে। হামিদ আশ্বাস দিয়ে বলল, ভয় নেই, আমি আসছি। হামিদ গেল শাহবাড়িতে। সেখানে যেতে নজর পড়লো তিশা আর ফেরদৌসী রহমানকে। মাথা নত করে হামিদ বলল, স্যারের ঘরে কিছু ওষুধ আছে, স্যার বলেছিল উনি সুস্থ হলে ওই ওষুধ তাকে দিতে, তাহলে সে সুস্থ হয়ে যাবে। আপনারা কি দিতে পারবেন? ফেরদৌসী রহমান উল্টো প্রশ্ন শুরুতে, ও কোথায়? স্যার ব্যস্ত আছে, আজকে আসতে পারবে না বাসায়। মনে মনে ভাবছে
কঙ্কা বাড়িতে না থাকলে কিবরিয়া আলম এসে ঝামেলা করবে না এর গ্যারান্টি নেই। তাই আজ আবাইসকে এই বাড়িতে আনবে না। তিশা জানে ওষুধ কোথায় আছে। আজ সকালে তো সব পাল্টে দিয়েছে। তিশা দৌড়ে নিয়ে এসে হামিতে হাতে দেয়। হামি ওটা নিয়ে চলে যায়। রঙ্গনা আর মীরা বসে বসে ভাবছে আবাইসকে। মীরা মন খারাপ করে বলে, তোর কি কষ্ট হয় না লোকটার জন্য? অবাকের সাথে রঙ্গনা বলে, আমার কেন কষ্ট হবে? লোকটা অসুস্থ, তুই তাকে নিয়ে চিন্তা করছিস না? চিন্তা যে রঙ্গনা করছে না এটা না, কিন্তু কিছু বলছে না। রঙ্গনা কথা বলে বলে, আজকে কতগুলো রোগ আহত হয়েছে, আবার কতগুলো নিহত হয়েছে। কী করেছে এগুলো আল্লাহ জানে। আমার তো ওদের দেখে গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কি নির্মম অবস্থা ওদের। মীরা নিজেও ওদের কথা ভাবলে ভয় পায়। আরিফ মুখে মাস্ক পরে হাসপাতালে ঢুকে। হসপিটালে লেখা মেডিসিন নিয়ে প্রত্যেককে স্যালাইনের সাথে মেশাতে থাকে। তকদিরের পাঠানো কিছু লোক তারা বাকি স্যালাইন পাল্টে নেয়। কারণ স্যালাইনের ভিতরে রয়েছে রোগ বৃদ্ধির ওষুধ, যেটা দ্বারা এক একজনের শরীরে ভাইরাস ছড়াতে পারে। সেটা সোয়াচে রোগ হতে পারে, রোগ সংখ্যা বৃদ্ধি পেতে পারে। এই রোগের চিকিৎসা বিদেশে করাও সম্ভব না। তাই বর্তমানে নিজস্ব বুদ্ধিমত্তা দামিয়ে শত্রু দমন করার চেষ্টা করে যাচ্ছে। কঙ্কা এসেছে বিভিন্ন ওয়ার্ড চেক করতে, তার অভিভাবকদের থেকে সহানুভূতি আদায় করছে। এর মাঝে কঙ্কা দেখতে পায় অন্য আহত রোগীদের মাঝে রোগ বৃদ্ধির কোনো আভাস নেই, বরং তার সামান্য মলম দিয়ে এখন পোড়া দাগ সারাতে পারছে। শুধু অতিরিক্ত আহত হওয়া ব্যক্তিরা ভর্তি থাকবে। সন্দেহ বাসা বাঁধল কঙ্কার মনে। ভাবলো আবার যাবে মেডিসিন রুমে, সেখানে বিভিন্ন ওষুধ থাকে, চেক করবে ওগুলো। কঙ্কা আন্ডারগ্রাউন্ডের ফ্লোরে বসে মেডিসিন রুমে যেই যাবে তখনই ওর মাথায় কেউ আঘাত করে, সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। কঙ্কা আঘাত করা ব্যক্তিটি মুখে মাস্ক ও হুডি। রহস্য হাসি দিয়ে ব্যক্তিটি বলে, দ্য সেকেন্ড কে ইজ ব্যাক। আবার তোর খেলা শেষ মাই ডিয়ার। হামিদ ওষুধ ও ইঞ্জেকশন নিয়ে আসলো। একটি ওষুধ খাইয়ে দিল আবেশকে। এতক্ষণ ধরে ছটপট করতে থেকে আবাস 5 মিনিট হয়ে গেল, কারণ ওটা ছিল ঘুমের ওষুধ। হামিদ ঘড়ির দিকে তাকিয়ে দিল, এখন সন্ধ্যা 7টা। স্যার আজকে এখানে থাকুন ম্যাম, আমরা আসি, কিছু লাগলে জানাবেন। রঙ্গনা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দেয়। মীরা আর হামিদ চলে যেতে রঙ্গনা দরজা লাগিয়ে নিজের ঘরে চলে আসে। গভীর রাত, এখন প্রায় 2টো ছুঁইছি। খটখট আওয়াজে ঘুম ভেঙে যায় রঙ্গনার। তাড়াতাড়ি বিছানা থেকে চোর এসেছে কিনা ভাবছে। বিছানার পাশে ছোট্ট টেবিলে ফলের ঝুড়ি, পানির জগ, ঝুড়িতে একটা ছুরি আছে, যেটা নিয়ে ধীর পায়ে বাইরে যায়। আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে দেখতে পেল অবয়ব, যেটা লম্বা ও কালো। অন্ধকারে এমনটাই তো দেখা যাচ্ছে। রঙ্গনা ভাবছে, চোর এভাবে ওদিক ওদিক কী করছে। একটু অবয়বটা ধীরে ধীরে রঙ্গনা দিতে আসতে লাগলো। রঙ্গনা ভয়ে ঘাবড়ে গেল। প্রস্তুত নেয় চোর তার কাছে আসায় ছুরি দেখে ভয় দেখাবে, কিন্তু রঙ্গনা প্রস্তুত নিতে দেরি হয়ে যায়, কারণ ততক্ষণে চোর তার কাছে চলে এসেছে। আর রঙ্গনার ছুরি উঁচু করে আছে। সাথে সাথেই ছুরির আঘাত নিজের বুকে পেয়ে চিল্লিয়ে ওঠে আবাইস। অন্ধকারে আবাইসের কণ্ঠ পেয়ে রঙ্গনা বলে, মিস্টার শাহ আপনি এখানে? হ্যাঁ, তুমি আমাকে মারতে চাও কেন? যদি এটা সত্যি মনে মনে আপনাকে খুন করার খুব ইচ্ছে, কিন্তু বাস্তবে খুন করব এটা কখনো ভাবিনি। সরি আঘাত করে থাকলে। কথাগুলো বলতে বলতে রঙ্গনা লাইট অন করে দেখতে পেলে আবাইস সাদা শার্টে রক্ত ভিজে গেছে, যেটা থেকে রঙ্গনা সব কিছু ভুলে আবাইসের কাছে যায়। আবাইসের বুকের উপর হাত রেখে বলে, আপনার তো অনেক বেশি আঘাত লেগেছে। তোমার কি মনে হয় আঘাত না পেলে আমি এমনিতে বলে চিল্লাবো? এটা কি মজা করে চিল্লানোর অবস্থায় আছি? রঙ্গনা আর কোনো উত্তর দিল না। আবাইসকে ধরে নিয়ে গেল রুমের দিকে। রঙ্গনা মেডিসিন বাক্স এনে রাখলো আবাইয়ের সামনে। আবাইস তাকিয়ে আছে রঙ্গনার দিকে। রঙ্গনা আরেকবার আবাইসকে দেখে বলল, কি হলো, ব্যান্ডেজ করুন। তোমার কি মনে হয় এই অবস্থায় আমি ব্যান্ডেজ করতে সক্ষম? কেন? লেগেছে তো বুকে, হাত তো ঠিকই আছে। তোমার মতো গাধি আমি একটাও দেখিনি। চোখ বড় বড় করে চাইল রঙ্গনা। আবেশ পাত্তা না দিয়ে উল্টো অভিমান দেখে চলে যেতে নেয়। রঙ্গনার কাছে বিষয়টি খারাপ লাগে। অতিরিক্ত আঘাত পাওয়ার পর বাম পাশটা হয়তো অবশ হয়ে গেছে। রঙ্গনা দ্রুত পায়ে গিয়ে আবেশের সামনে দাঁড়ায়। আবাস সূক্ষ্ম দৃষ্টিতে বলে, কিছু বলবে? চলুন আমি ব্যান্ডেজ করে দিই। মুখে বিজয়ের হাসি ফুটে ওঠে আবাসের। চলে গেল রঙ্গনার সাথে। আবেশ শার্টের একটি একটি করে বোতাম খুলছে রঙ্গনা। এই শার্ট খুলতে ইতস্তত বোধ করছে। অন্যদিকে ফিরে বোতামগুলো খুলছে। আবেশ তাকিয়েছে রঙ্গনার মুখের দিকে। এখন তাকে লাজুকবতী সম্বোধন করতে ইচ্ছে করছে। মেডিসিনের বাক্স তুলে আবেশের ক্ষতস্থান পরিষ্কার করতে থাকে। ক্ষতস্থানে মলম দেওয়ার পর একটু হালকা রক্ত বেরোচ্ছে। ক্ষতটা দেখে অবাক রঙ্গনা। মাংস কেটে কাঁচা মাংস বেরিয়েছে, যেটা দেখে হাতের লোম দাঁড়িয়ে গেল রঙ্গনা। অবাক হচ্ছে আবেশ, এই ব্যথা কিভাবে সহ্য করবে? ছেলে মানুষ কি হলে তাহলে সাহস বেশি, নাকি শুধু এই ব্যাটার একার? রঙ্গনার চোখ যায় আবেশের বাম হাতের দিকে। অনেকগুলি ছিদ্র ছিদ্র দাগ অতিরিক্ত সিরিঞ্জ ব্যবহারের ফলে এভাবে হয়ে থাকে। রঙ্গনা আবেশের চোখের দিকে তাকিয়ে বলে, এখানে কি হয়েছে? আবেশ উত্তর দিতে চায় না, তাই চুপ করে আছে, শুধু দেখছে রঙ্গনাকে। রঙ্গনা উত্তর না পেয়ে বিরক্ত। এই লোকের এই একটাই বাজে অভ্যাস, কিছু এড়াতে চাইলে একদম চুপ। বিরক্তের সাথে রঙ্গনা বলে, আপনি চোরের মতো কেন ডাইনিং রুমে হাঁটছিলেন? অদ্ভুত ব্যাপার, চোরের মতো কেন হাঁটবো? আমার ক্ষুধা লেগেছিল, সেই দুপুরে একটু খেয়েছি, তারপর
ওগুলো দেখতে দেখতে সন্ধ্যা, আবার এখন বাজতে চলো 2টো। ক্ষুদে লাগবে না? লাইট অন করলেই তো হয়। হাতে ফোন ছিল, ভাবলাম লাইট অন করে আর কি করব, দ্রুত খাবার নিয়ে ঘরে চলে যাই। এদিকে টেবিল এক পিস নেওয়ার সময় তুমি দরজা খুলে যেই আমার কাছে আসলাম, দিলে ছুরি আঘাত। ও, তার মানে আপনি কাপ প্লেন নিচ্ছিলেন? এই মেয়ে, এত জোরে জোরে কেউ শব্দ করে কাপ প্লেন নেয়? রাতের অন্ধকারে নীরবতা জানেন কত ভয়ানক লাগে? আর নিচে ফ্ল্যাটের লোকজন ঘুমায়, ওদের শব্দ যদি নিচে যায় তাহলে ওদের তো ঘুম ভেঙে যাবে। রঙ্গনা বলতে দেরি, মীরার কল আসতে দেরি না। রঙ্গনা রিসিভ করতে মীরা বলে, দোস্ত কী হয়েছে? তুই ঠিক আছিস তো? এত জোরে চিল্লাচ্ছিস কেন? রঙ্গনা আবেশের মুখের দিকে তাকিয়ে বলে, চোর খাবার চুরি করছিল তাই। রাখ তুই ফোন। আবেজ অন্যদিকে ফিরে আসে, যেন সে কিছুই জানে না। রঙ্গনা উঠে দাঁড়ালো, তারপর বলল, এটা আপনার বিলাস ভুবন না, এটা ফ্ল্যাট, বুঝে শুনে চলতে হয়। যাই হোক, আমি আপনার জন্য খাবার আনছি, আপনি বসুন। আবাস বসে থাকে। রঙ্গনা দ্রুত স্যুপ বানিয়ে আনে আবাইসের জন্য। আবাস স্যুপ খেতে থাকে, তখনই তার কানে আসে তাকদিরের গান। তাকদিরের কণ্ঠ চেনে। ব্যালকনিতে দরজা খোলা আছে, তাই পাশের ফ্ল্যাট থেকে গানের আওয়াজ শুনতে পাচ্ছে আবাইস। মন চাচ্ছে নিজের কপাল নিজে চাপড়াতে। রঙ্গনা এমন জায়গায় রাখলে যেখানে একজন সুদর্শন পুরুষ আছে, তাও কি না আরেকজনের জীবনসঙ্গী। রঙ্গনা আপন মনে গান গাইছে। আবাস বিরক্ত প্রকাশ করলে, এত রাতে গান গেয়ে লোকজনকে বিরক্ত করার কোনো মানে হয়? বিবেকহীন কোথাকার। রাগ দেখে রঙ্গনা বলে, কিসের বিবেকহীন? ওনার এই সুন্দর কণ্ঠের গান শুনে ঘুমিয়ে গেলে কি শান্তি। কি সুন্দর গান গায়, শুনলে মনটা জুড়িয়ে যায়। রঙ্গনা তাকদিরের এত এত প্রশংসা করছে দেখে আবাইসের যেন জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। সুপের বাটিটা জোরে শব্দ করে টি টেবিলের উপর রেখে চলে গেল গেস্ট রুমে, যেটা আবাইস ঘুমিয়েছিল। রঙ্গনা একটি কেঁপে উঠছিল বাটি এভাবে রাখার কারণে, কিন্তু পাত্তা দেয়নি। কিছুক্ষণ যেতে না যেতে গেস্ট রুমে থেকে ভাঙচুরের শব্দ আসে, যেটা শুনে রঙ্গনার চোখ বড় বড় করে বলে ওঠে, ও ওরে, ওই ঘরে তো দামি দামি জিনিসপত্র, বড়লোক বাজে বেটা কি ভাঙলো আল্লাহই জানে। দৌড়ে গিয়ে দেখলো একটা ল্যাম্পপোস্ট ভেঙেছে। তার গায়ে থেকে গেঞ্জি খুলে ফ্যানের হাওয়ায় বাড়িয়ে দিল। পুরো শরীর একদম ঘাম ঝরছে আবাইসের। হঠাৎ কী এমন গরম পড়লো যে আবাইসের মাথা কাজ করা বন্ধ করে দিল, ভাবছে রঙ্গনা। কই, এই তো কোনো গরম পড়েনি, ভালোই তো ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আবাইস অন্যদিকে ফিরে তাকানোর কারণে রঙ্গনা দেখলো আবাইসের শরীরে মারের দাগ, যেগুলো কালশিটে হয়েছে। সাদা চামড়ায় এমন দাগ দেখে অবাক রঙ্গনা। কি কি দেখার বাকি আর বুঝতে পারছো না? আবাজ একটা সিরিঞ্জ নিয়ে লুকিটের মতো কিছু মিশিয়ে দিয়ে নিজের শরীরে পুশ করতো। এরপর কৌটো থেকে ট্যাবলেট নিয়ে পানি ছাড়া খেয়ে নিল, যেতে থেকে রঙ্গনা নাক ছিটকাল। আবাজ এবার ঢলে পড়লো বিছানায়, তবে ঠিকভাবে না, উল্টো হয়ে এক কোণে। রঙ্গনা দ্রুত এসে আবাইসের মাথা ধরে। আবাজ ঘুম চুপে রঙ্গনাকে দেখে হাসলো। রঙ্গনা আবাইসের মাথাটা উপরের দিকে করে বলল, আপনার পিঠে মারের দাগ কেন? ঘুম কটা আবাইস বলে, আমি মেরেছি। নিজে নিজেকে রঙ্গনা আবারও প্রশ্ন করে, এগুলো কি খেলেন আপনি, কেন খেলেন? আবাস প্রথম প্রশ্নের উত্তর দিল না, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিল, কারণ আমি রেগে আছি। তুমি আমার কাজে বিরক্ত, কিন্তু ওই তাকদিরের কাছে খুশি। আমার খাবার নিতে এসেছি, একটু শব্দ হয়ে তোমার বিরক্ত লেগে গেলো। আর তাকদির এত রাতে গিটার বাজিয়ে গান গাচ্ছে, তুমি খুশি। তুমি আমার থেকে দূরে যাবে। তুমি দূরে গেলে আমি আর নিজেকে সুস্থ করবো না। কেন, আপনার কী রোগ হয়েছে? আবাস আর কোনো উত্তর দেয় না, ঘুমিয়ে গেছে। রঙ্গনা বুঝলো না কেন আভাই এভাবে নিজেকে আঘাত করছে। ঔষধের শিশিতে থাকা নাম গুগলে সার্চ করে দেখলো। এগুলো অতিরিক্ত নেওয়ার ফলে যখন রাগের পরিমাণ বেড়ে যায়, তখন আসক্ত ব্যক্তি নিজেকে আঘাত করে, অনেক সময় নিজেই নিজেকে মেরে ফেলতে। এগুলো পরে রঙ্গনা অবাক হয়ে যায়। রঙ্গনা এবার ওষুধের শিশিগুলো হাতে নিল। সে যে লিকুইড নিয়েছিল ওটার আরেকটি কৌটা হাতে নিয়ে রঙ্গনা শুকতে লাগলো। কেমন যেন চেনা চেনা লাগছে। তৎক্ষণাৎ মনে পড়লো, এমন ওষুধ তো করেই তো বেরি জুস, যেটা ওর ফ্রিজে আছে। রঙ্গনা কৌটো খুলে কিছুটা জুস হাতে নিল, একটু জিহ্বা দিয়ে টেস্ট করলো। এটা তো মিষ্টি আর বেরি জুসের স্বাদ। মুখটা বোকা বোকা করে বলল, ব্যাটা শরীরে জুস নিয়ে নেশা করে। আরেকটা কৌটো খুলে দেখলো কিছু ট্যাবলেট, যেগুলো চকলেটের মতো লাগলো রঙ্গনার কাছে। মনে সন্দেহ মেটাতে একটা চকলেট গালে নিয়ে খেতে লাগলো। বিদেশি চকলেট খেয়ে এভাবে করে ঘুমাতে জানাতাম না। চকলেট খাওয়ার পর ছোট্ট শেষে হাতে নিয়ে একটু আর অপচয় করলে না, ভালো না লাগলে খেয়ে ফেলি বলে গটগট করে গিলে নিলে সমস্ত জুস। কিছুক্ষণ না যেতেই রঙ্গনাও ঘুমিয়ে পড়লো। আজকে আবার যেটা ভেবে শরীরে নিয়েছে সেটা বেরি জুস, যেটা তিশা পাল্টে দেয়, তাই রঙ্গনা ধরতে পারলো না কিছুই। জুসের মধ্যে ঘুমের ওষুধ দেওয়ার আছে, যাতে করে পর্যাপ্ত ঘুম হওয়ার পর নেশা কেটে যায়। সকালবেলা কঙ্কা এসেছে শাহু বাড়িতে। বাড়িতে ঢুকতে বাধা হয়ে দাঁড়ালেন ফেরদৌসী রহমান। কঙ্কাকে উদ্দেশ্য করে বলল, তোমার স্বামী আর তুমি কি শুরু করেছো? তোমাদের সম্পর্ক কিভাবে চলবে? এটা কোনো পরিবারের মধ্যে পড়ে? আমি চাই তোমাদের আবার বিয়ে দিতে, যেটা দেওয়ার কথা আমি আগেই বলেছিলাম, কিন্তু দিতে পারিনি। বিষম খেলো কঙ্কা। মুখে মিষ্টি হাসি ফুটে বলো, তুমি চিন্তা করো না মা, আজ থেকে সব ঠিক হবে। এভাবে রাত বিরেতে তোমার স্বামী আর তুমি কোথায় থাকো? কাল কত বড় অঘটন ঘটেছে তোমাদের খেয়াল আছে? তোমাদের নিয়ে বিষয় নিয়ে চিন্তা।
আমার তো এটাই নিয়ে চিন্তায় ছিলাম। তোমার ছেলে আসছে একটু পর, আমাকে আগে আসতে বলল। আব্রাহাম কোথায় মা? ফিদুর রহমান যেন অবাক হলেন। তাকে কখনোই তুমি করে বলেনি কঙ্কা, আজ হঠাৎ আপনি থেকে তুমি হয়ে গেল। আরিফ অবাক হলো মিষ্টি ব্যাপারে, একমাত্র তিশা অবাক হয়নি। কিন্তু এবার হলো, যেই কঙ্কা বলে ওঠে, সকালে খেয়েছো তোমরা? আব্রাহামকে খাবার দিছো নাকি আমি বানাবো? কঙ্কা বানাবে খাবার? এটা আকাশ কুসুম ভাবনা ছাড়া কিছুই নয়। আব্রাহাম দৌড়ে এলো কঙ্কার কাছে, আপন মনে আগলে নিল কঙ্কা আর আব্রাহামকে। ফেরদৌসুর রহমান বলে, এইভাবে বাচ্চা রেখে একা একা বাড়ির বাইরে কেউ যায়? আচ্ছা মা, আমি তাহলে খাবার বানিয়ে আনি, তোমাদের অপেক্ষা করো। তিশা কাঁচতে কাঁচতে বসে থাকলো। সব থেকে অবাক লাগছে, আজকে কঙ্কা থ্রি পিস পরে আছে। ফেরদৌসুর রহমান মনে মনে খুশি হলো বৌমার এই পরিবর্তন দেখে। ভাবছে, এবার কঙ্কা যদি সংসারে মনোনিবেশ করে, তাহলে তাকে সব কিছু নিজে থেকে শিখিয়ে পড়ে দিবেন। আবেশের সাথে সাথে সম্পর্ক ঠিক করে ছেলের পরিবর্তন করার চেষ্টা করবে। এভাবে সংসার বিচ্ছিন্ন রাখার কোনো মানেই হয় না। স্বামী মারা গেলে ওটাই ভাগ্য হিসেবে মেনে নিতে শিখেছে তিনি এই 3 বছরে। যারা তার কাছে আছে তাদেরকে আগলে রাখতে চান। রঙ্গনা ঘুম থেকে উঠে দেখতে পেল সারা রাত বসে বসে ঘুমিয়েছে। আবাইস এখনও ঘুমিয়ে। রঙ্গনা তাকে না ডেকে বাইরে চলে যায়। কলেজ বন্ধ এখন। কলেজে দুর্ঘটনা কোনো স্বাভাবিক ব্যাপার না। অন্তত 1 সপ্তাহ এই রহস্য ভেদ করার জন্য কলেজ বন্ধ রাখা হয়েছে। তাই তো রঙ্গনা রান্না করতে গেল। মীরা আর হামিদ এসেছে দেখা করতে। হামিদ চলে গেল আবাইসের সাথে। মীরা হাস্যজ্জ্বল মুখে বলল, আমরা হানিমুনে যাচ্ছি চোর। ও, কবে যাবি? কাল। এত তাড়াতাড়ি সব রেডি? সব প্ল্যান করে রেখেছিলাম। আজকে সকালে টিকিট দেখেছিলাম, ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, কিন্তু আমি নিজের থেকে ধরা দিইনি। কোথায় যাবি হানিমুনে? সাজেক। আমার খুব ইচ্ছে ছিল সাজেক ভ্যালি ঘোরার, তাই তো আমাকে ওখানেই নিয়ে যাচ্ছে। আচ্ছা যা তাহলে, ছবি তুলে পাঠিয়ে দিস, তোকে না প্রকৃতি দেখবো। আবেদ হাত মুখ ধুয়ে এসে, বাজার কি আছে নাকি করে দিতে হবে? কাল পর্যন্ত হয়ে যাবে। আচ্ছা। রঙ্গনা রুটি আর সবজি দিতে আবেজ খেতে বসে। মীরা আর হামিদ খেয়ে এসেছিল। আবেজ খাচ্ছিল, তার মাঝে কলিং বেল বেজে উঠল। রঙ্গনা গিয়ে দরজা খুলতে তাকদির দাঁড়িয়েছে। তাকদির ভিতরে না ঢুকে বাইরে থেকে বলল, আসলে আপনি ছাড়া বাইরে কারোর সাথে পরিচিত না তো, আর আশেপাশে দোকান নেই। আমার একটু চিনি লাগবে, রাত জাগার ফলে মাথাটা ধরছে। একটু পর ডিউটি, একটু চিনি হবে? রঙ্গনা মাথার উপর নিচ থেকে রান্নাতে ঘর থেকে ছোট্ট বাটিতে একটা চিনি এনে দিল। আবেজ কণ্ঠ শুনে বুঝে নেয় এটা কে। রুটি হাতে নিয়ে শুধু টুকরো করতে থাকে, কিন্তু খাচ্ছে না। কাল থেকে এই তাকদিরের সাথে রঙ্গনার মেলামেশা দেখে বিরক্ত সে। রঙ্গনা চিনি দিতে তাকদির যায়। হামিদ প্রশ্ন করে, উনিকে? মীরা সাথে সাথে উত্তর দেয়, পাশের ফ্ল্যাটে থাকে, অনেক সুন্দর গান গায়। আরে, কাল কলেজে তো গান গাইলো, এখানে আসে কেন? হামিদ মেয়েদের পরপুরুষের সাথে মেলামেশা করা দেখতে পছন্দ করে না। এটা যদি নিজস্ব বউ, তাহলে তো আলাদা কথা। মীরা অসন্দেহ হয়ে বলে, উনি আর রঙ্গনা ফ্রেন্ড, বলা যায় খুব ভালো। আমাকে একবার উপকার করেছে, আবার উনি একজন পুলিশ। আমি তো ভুরু কুচকে বলে, কিসের উপকার? জিব্বা দিয়ে ঠোঁট ভিজে বলে, এই যে বাড়ি খুঁজে পাচ্ছিলাম না তাই। আসলে আমি ভুল করে অন্যের বাড়িতে গিয়েছিলাম, উনি আমাকে উপকার করছে। এরপর একদিন বিকালে আমরা ছাদে সাবলুডু, এইটুকু আর কি। তাদের সাথে সাথে এত দূর গড়িয়েছে রঙ্গনা, ভাবতে আবেশ রেগে যায়। এখন রাগটা কন্ট্রোল করে নিল। এভাবে রাগ দেখে লাভ নেই, উল্টো রাগ দেখালে রঙ্গনা আরও বেশি রেগে যাবে। আবেশ খাবার শেষ করে চলে যায়। বাইরে এসে কল করে তাকদিরের নাম্বারে। তাকদির বাইরে এসে বলে, আপনি এখানে ছিলেন? আমি তো একটু আগে চিনি নিতে এসলাম। আমি এখানেই ছিলাম রাতে। আপনি আমাকে বলেননি কেন মিস রঙ্গনা আপনার রিলেটিভ, আর তার লাইফের সাথে ওই কে এর ফুল ফ্যামিলি জড়িত? কারণ ওটার মোটিভ আলাদা, আর আপনার আর কিবরিয়া আলমের বিষয় আলাদা। সূত্রপাত একই দিতে যাচ্ছে মিস্টার শাহ। না, আমি এই এরিয়াতে আসছি সাপ্লাইদের ধরতে। সাপ্লাই এই জমির মালিকের উপর হামলাকারী ধরতে। আর তাছাড়া জীবনের তিক্ত অতীতের প্রতিশোধ নিতে। কিন্তু বিকেলে দেখি মিস রঙ্গনাকে কেউ খুন করতে চায়, বাড়ির পিছনে পাইপ বয়ে উঠতে নেয়, যার কারণে আমি ওদের টেকনিক্যালি ধরি লুডো খেলার নাম করে। ও, তাহলে জেনে গেছেন সব কিছু? মেলামের আর কি, আমাকে আগে বলেনি কেন? মিস রঙ্গনা যে আপনাকে ভালোবাসে এটা জানতাম না, জানলে আগেই জানিয়ে দিতাম। যাই হোক, আমার রঙ্গবতী থেকে দূরে থাকবেন। আপনিও। কি? আমার হানির থেকে দূরে থাকবেন। আপনার হানি কখনো লিমিট ক্রস করে আমার দিকে আসবে না, কারণ সে প্ল্যান সম্পর্কে জানে। কিন্তু রঙ্গবতী মাঝে আমি আপনার জন্য ইমোশন দেখছি। আবেশ কথাগুলো বলে চলে যায়। তাকদির চেয়ে চেয়ে দেখছে আবেশের চলে যাও। একটা দীর্ঘশ্বাস সেরে সেও নিজের ফ্ল্যাটে চলে যায়। আবেশ আসার 7টার পর দেখা হলো কঙ্কার সাথে। কঙ্কা রান্না করছে। আবেশ এসে কঙ্কাকে বলে, সব কিছু ঠিকঠাক? একদম। আব্রাহামকে নিয়ে আজ অনেক আনন্দ করলাম। হাসপাতালে কি খবর? সবাই সুরক্ষিত আছে। যাদের অপারেশন করা হবে তাদেরকে সঠিক ওষুধ দেওয়া হবে। ডোন্ট ওয়ারি মিস্টার শাহ। তিশা রান্নাঘরে ঢুকতে নিলে এসব শুনে অবাক। রান্নাঘরে ঢুকে কী ভাবছে?
এর মাঝে কঙ্কাকে দেখে তিশাকে মিষ্টি হাসি দিয়ে বলল, কী হলো, দাঁড়িয়ে আছে কেন, তুমি আসো। তিশা অবাক হলে ঢুকে যায়, আবার চলে যায় আব্রাহামের কাছে। তিশার কাছে মনে হলো এটা একটা হ্যাপি ফ্যামিলি। কী থেকে কী হয়ে গেল কিছুই মাথায় ঢুকছে না। যে কঙ্কা আর আবাজ একে অপরের দিকে তাকাতোই না, আজ তারা ভালো মন্দ জিজ্ঞাসা করছে। তিশা নিজের হাতে নিজেই চিমটি কাটে। একটু ব্যথা লাগলে বুঝে যায় না সব কিছু ঠিক। কঙ্কা রান্না করতে করতে হলে প্রেগনেন্ট অবস্থায় কাজ করতে নেই, তাই তোমাকে কাজ করতে হবে না। আমি যতদিন আছি আমি সব কিছু করে নেব। তুমি রেস্ট নাও, না হয় আমার সাথে গল্প করো। তুমি যতদিন আছো মানে কোথায় যাবে? সময় হলে তোমাকে যেতেই হবে। কোথায় যাবে তুমি? কঙ্কা কিছু বলার আগে ফেরদৌসী রহমান পিছন থেকে বলে, আবাজের সাথে কি তোমার আবার মন মালিন্য হয়েছে? যদি কিছু হয়ে থাকে তা আমাকে বলো। আমি ওর আর কোনো বাদরামি আর অসভ্যতামি সহ্য করবো না। অনেক হয়েছে, ছেলে বলে মাপ করে দিয়েছি। আর না। কঙ্কা দেখলো কথা ঘুরে যাচ্ছে অন্যদিকে। তাই তুমি ভুল বুঝছো মা, আমাদের মাঝে কোনো ঝামেলা নেই। ফিরদৌসুর রহমান কঙ্কার হাত ধরে বলে, এটা কথা বলি শোন, তোদের মাঝে ঝামেলা হতেই পারে। তোমরা আধুনিক দম্পতি, এই যুগে শুধু শুদ্ধ সম্পর্ক ছোঁয়া এইভাবে খুঁজে পাওয়া যায় না। যেদিকে তাকাই আজকাল দেখি তালাক। আমার মনে হয় তোমার একটু আধুনিকতা কমানো উচিত। তোমার স্বামীকে বেশি বেশি সময় দেওয়া উচিত। তোমার ছেলে এক, তুমি একদিকে গেলে তোমার স্বামী আরেক দিকে যাবে, মাঝখান থেকে আব্রাহামের জীবনটা পানিতে ভেসে যাবে। এটা একটু ভেবে দেখো। কঙ্কা হাত দুটো ধাক্কা ধরে চুমু খেয়ে বলে, মা তুমি দুশ্চিন্তা করো না, আব্রাহাম এখন নিরাপদ। ও কখনো ওর বাবার ভালোবাসা থেকে দূরে থাকবে না। আবার সহ যতই যাই করুক না কেন আব্রাহামকে নিজের বুকে থেকে আগলে রাখতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তিশার কাছে মনে হলো কঙ্কা একটি লক্ষ্মী মেয়ে, যে মেয়ে এর মধ্যে কোনো মারপ্যাঁচ নেই, যে সকলে আগলে রাখতে জানে। এমন মেয়ে তো সেও চেষ্টা করতো ভাসুর আর যাকে এক করে দেওয়ার। অবশ্য সে তো জানে না। কঙ্কা রান্না শেষ করে ঘরে আসে, আলমারি থেকে একটা শাড়ি নিয়ে ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে আবাইসের ঘরে এসে দরজা করা না থাকে। আবাইস কঙ্কাকে দেখে মৃদু এসে বলে, ভিতরে আসুন। কঙ্কা ভিতরে আসতে আবাইস বলে, তোর নেক্সট প্ল্যান কি? বাবার কাছে যাও, যদি ধরা পড়েন? পড়বো না, এবার পুরো প্ল্যান করেছি। বাবাকে এমনভাবে মাইন্ড ওয়াশ করবো যাতে দেখিয়ে দেয় মা কোথায় আছে। মাকে পেলেই অ্যান্টিডোট পেয়ে যাব। ওটা মিস্টার ড্যানিয়েলকে, মানে যিনি জার্মানিতে আছেন, তাকে দিলে উনি সব কিছু ঠিক করে দেবেন। আর কিছু না, নিজের সন্তান হারানোর প্রতিশোধ। ওটা তো নিবেই। দুজনকে খুন করেছি নিজ হাতে, এখন নিজের বাবাকে শেষ করে দিব। কাকিয়া আসার আগেই সব ঠিকঠাক করতে হবে, নাহলে কিবরিয়া আলম কাকিয়ার আবারও কোনো ক্ষতি করে দিবে। আমি আর দেরি করতে চাই না। খালামণি অনেক কিছু হারিয়েছে, এবার তার সন্তান তার সুখটা ফিরিয়ে দেওয়া হোক। আবেজ মাথা দোলায়। কঙ্কা এবার প্রসঙ্গ পাল্টায়, আনন্দের সাথে বলে, জানেন আমি পরশুদিন আপনার রঙ্গবতীকে দেখেছিলাম। মেয়েটি খুব মিষ্টি, আমার কাছে ভালো লাগছে। শুধু এটুকুতে কেমন অবাক হয়ে যায়। আপনাকে দেখে রেগে যাওয়ার কথা তো? হ্যাঁ গিয়েছিল আমার সাথে। তাকদিরকে রেস্টুরেন্টে দেখেছিল সে, যদিও তাকদিরে মুখ ঢেকে রাখা ছিল, কিন্তু আমি রঙ্গকে দেখে আন্দাজ করি যে এটা তাকদিরের প্রতিবেশী। ওর ফ্ল্যাটে সেদিন গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রঙ্গনা। তাই ভাবলাম একটু আপনার সাথে, যেহেতু মেয়েটা আছে, একটু পরিচিত হয়েছে। কিন্তু তার কি মেজাজ, বা হেসেই দিল আব্বাস। কঙ্কার দিকে ফিরে বলো, কাল তাহলে আরেকটু অবাক করা যাক। কীভাবে? আপনি আর আমি মিলে ওর সাথে দেখা করব। দুজনে এখন যেমন নর্মালভাবে আছি, কথা বললে আমি শিওর রঙ্গবতী অজ্ঞান হয়ে যাবে। তাহলে তাই হোক, আমরা কালকে অনেক ফান করব ওর সাথে। মেয়েটা যেভাবে বোকা বনে গেল দেখে আমি আমার হাসি কন্ট্রোল করতে পারলাম না। আপনি কি জানেন তাকদির ওখানে থেকে? হ্যাঁ জানি, ইনফ্যাক্ট ওকে সব জানিয়েছি। ও তাই তো বলি, এভাবে কথা বলছিল কেন? যাই হোক, কাল আব্রাহামকে নিয়ে আমরা রঙ্গবতীর সাথে দেখা করব। মীরা হানিমুনে যাবে, ওর একটু একা একা অনুভূতি হয়। আপনি গেলে ভালোই হয়। কঙ্কা ঠোঁট চওড়া করে হেসে তারপর আব্রাহামকে নিয়ে খেলতে ব্যস্ত হয়। আবার নিজের মতো করে ল্যাপটপ টিপছে। কঙ্কা ভাবলো এই ঘরে না গেলে নিজের ঘরে যাবে, কিন্তু গেল না। ফেরদৌসী রহমান বাইরে থেকে ছেলের সংসার দেখতে চায়। এটা দেখে কঙ্কা কিভাবে হুট করে বাধা দেয়, তাই এখানে খেলছে আব্রাহামের সাথে। ফেরদৌসী রহমানের চোখ জুড়িয়ে এলো। তিনি এই দৃশ্য দেখতে চেয়েছিলেন এতদিন। ভাবছে রিজভি সহ হলে এদেরকে আয়োজন করে বিয়ে দিতে হবে। হাতে থাকা ফোনে ছোট্ট জায়ের মেসেজ, তারা আসছে একদিন পরে, মানে পরশুদিন। মেসেজ দেখে হাসলেন ফেরদৌসী। মা ছেলে এক হবে, এদিকে ছেলের সংসার ঠিক হবে নিজ মাধ্যমে। রঙ্গনা মন খারাপ করে বসে আছে, একা একা লাগছে। মীরা আর হামিদ চলে গেছে হানিমুনে। রঙ্গনা মন খারাপ করে ব্যালকনিতে বসে ভেবেছিল তাকদির আছে, একটু গান খেবে, কিন্তু আজ সেখানে তাকদির নেই। মনটা আরও বেশি খারাপ লাগছে। মন খারাপের সময় বন্ধু হয়ে গেলে, কেউ পাশে থাকলে একটু ভালো লাগে। মন খারাপ করে ঘরে এসে বিছানায় বসতে কলিং বেল বেজে উঠল। রঙ্গনা দরজা খুলে দেখতে পেল আবাইস, তার পাশে বাচ্চা কোলে নিয়ে কঙ্কা। তিনজনে মুখে হাসি। রঙ্গনা সাইড হতে ওরা ঢুকলো ভেতরে। মনে মনে রঙ্গনা বলল, আজীব লোকেরা, বর বউ কিনা হাসি মুখ। বরের জীবনে আর এক মেয়ে আশা দেখতে আসে, আসবেই তো আসবে। একটা মাসুম বাচ্চাকে সাক্ষী রাখতে চায়। আব্রাহাম কোল থেকে নামালো কঙ্কা। আবাইস আব্রাহামকে বলে, তোমার মাম্মামকে
দেখবে না আব্রাহাম? আব্রাহাম মাথা উপর নিচ করে আবাইজকে ইশারা করলো রঙ্গনার দিকে। রঙ্গনা চেয়ে আছে ওদের দিকে। আবাইজ বলে উঠলো, এটা তোমার মাম্মাম, আর কিছুদিন পর আমরা হ্যাপি ফ্যামিলি হব বাবা। আব্রাহাম হাততালি দিয়ে থাকে। আবাইজের মুখে এমন বাক্য শ্রবণ করতে রঙ্গনা কোনোদিন নাচে চাইলো সোজা পানে কঙ্কার পানে। মেয়েটার হাস্যোজ্জ্বল মুখশ্রী চেয়ে আছে তার ওই দিকে। বিস্মিত হয়ে যায় রঙ্গনা। এ কেমন দম্পতি? কঙ্কা রঙ্গনার কাছে এসে বলল, সেদিন তো অল্প কিছু সময় ছিল, আজকে দুপুরে খেয়ে একসাথে মার্কেট করবো। হা হয়ে যায় রঙ্গনা। কঙ্কার মুখটা বন্ধ করে দিয়ে বলে, এভাবে হা করে ঢুকলে মাছি ঢুকে যাবে। রঙ্গনা বেকার বলে, হ্যাঁ? অবাক হচ্ছে কেন রঙ্গবতী? আমি রঙ্গবতী না, আমার নাম রঙ্গনা। মিস্টার শাহ আপনার রঙ্গবতী রেখেছে, এখানে অজ্ঞান হয়ে পড়ে যাবে। কঙ্কা বলতে না বলতে রঙ্গনা ঢলে পড়ে। সাথে সাথে কঙ্কাকে ধরে নেয় রঙ্গনার হাত। কঙ্কা সাবধানে রঙ্গনাকে উঠিয়ে দেয়। খাওয়া দাওয়া এত অবহেলা কেন? এভাবে করলে তো শুকিয়ে যাবে। এমনিতে তুমি অতিরিক্ত শুকনো। পিছন থেকে আবেশ বলেতে, আমি ওর জন্য সমস্ত ফল আর জুস রেডি রেখি। পরের দিন এসে দেখে ওগুলো ওভাবেই আছে ফ্রিজে। খাওয়ার প্রতি খুব অনীহা, আমার প্রতিও। কঙ্কা রাগ দেখে বলে, এটা তো ব্যাড হ্যাবিট। তোমাকে নিজের প্রতি ও মিস্টার শাহের প্রতি যত্নশীল হতে হবে, তবেই না দুজনে হ্যাপি ফ্যামিলি হবে। কঙ্কা আবারও পড়ে যেতে নেয়। আজ যেন তার অবাক্যের সাথে পড়ে যাওয়ার দিন। এরা স্বামী স্ত্রী মিলে যা শুরু করেছে, এগুলো না থামলে চলবে না। দুইবার জোরে জোরে শ্বাস নিতে থাকে রঙ্গনা। এটা আপনারা স্বামী স্ত্রী মিলে কী শুরু করছেন বলুন তো? স্বামী স্ত্রী এমন সম্পর্ক আমি জীবনে দেখিনি। কোন স্ত্রী তার স্বামীকে আরেক মেয়ের সাথে কথা এভাবে বলে? স্ত্রী বলে না ঠিক, কিন্তু বন্ধুরা ঠিক বলে। কারা বন্ধু? কঙ্কা বলতে নেই, কিন্তু আবাস থামিয়ে দেয়। আব্রাহামকে কোলে নিয়ে আদর করবে না রঙ্গবতী? রঙ্গনা চাইলেও আব্রাহামের দিকে। বাচ্চা ছেলেটা দৌড়ে তার কোলে আসে। রঙ্গনা আদর করতে থাকে আব্রাহামকে। কিছুক্ষণ দুজনে কথা বলার পর রঙ্গনা আবাসের উদ্দেশ্যে বলে, আপনার ক্ষতস্থানের অবস্থা কি? ভুরুকুট করে কঙ্কা, কিসের ক্ষতস্থান? কাল রাতে ম্যাডাম আমাকে চোর ভেবে আঘাত করেছিল, তারই। কই? আমাকে বাসার কাউকে তো বলেনি, খেয়াল ছিল না। কঙ্কা বিরক্ত এমন সম্পর্কদের। এরা সব কিছু বলেও উল্টে আবার অদ্ভুতভাবে। কঙ্কা রদ্দনার হাত ধরে বলে, শুনেছ তুমি নাকি পোলাও দিয়ে রোস্ট আর কাবাব খেতে খুব ভালোবাসো? আমিও খুব ভালো কাবাব বানাতে পারি, চলো একসাথে রান্না করি। রঙ্গনা সম্মতি দিয়ে চলে যায় কঙ্কার সাথে। তাকদির আছে ইনভেস্টিগেশনের কাছে। কথা হয়েছে আবেশের সাথে। আবেশ আব্রাহামকে নিয়ে চলে যায় ব্যালকনিতে। ওখানে পা রাখতে চোখ গেল ফ্ল্যাটের দিকে। রঙ্গনা ব্যালকনি বরাবর তাকদিরের ব্যালকনি। এদিক থেকে শুক্রিয়া আদায় করলো আবেশ। যদি সেদিন তাকদির লক্ষ্য না করতো, তাহলে বেঁচে থাকতো না রঙ্গনা। এই এলাকায় পুলিশের গার্ড থাকে বলেই রঙ্গনাকে এই এলাকায় একটা ফ্ল্যাটে রাখা। তবে পরে জানতে পারে এখানে উপস্থিত কিছু লোকের কুনজর আছে। একে তো জমির মূল্য, তার উপর ফ্ল্যাটগুলো উন্নত। যে মালিক তার মাসিক ইনকাম এখানে আসে, সেই মালিকের শত্রু অনেক। কে এই শত্রু এটা জানে না। সেটা তদন্ত করে তাকদির এখানে এসেছে। কিন্তু এতগুলো সিসি ক্যামেরা আর গার্ডের মাঝে কিভাবে হামলা ঢুকতে পারে, এটাই কারো মাথায় আসছে না। দিন শেষে শিফট তো রাতেই শিফট। আশেপাশে ভালোভাবেই দেখছে আবেজ। যতদূর যেতে চোখ পড়ে তাদের তারাকাটার দিকেই ঘেরা। সবাই ইলেকট্রনিক সিস্টেম। এখানে যেন কোনো চোর ডাকাত ঢুকতে না পারে। আবাজ মনে সন্দেহ জাগে, ওখানে তার কাটাটা একটা ইলেকট্রিক সিস্টেম আছে কি না ওটা কেটে দিয়েছে। কারণ এখানে সবসময় কেউ যায় না। মানুষ তো নিজেদের সুরক্ষিতের জন্য একটা পন্থা ব্যবহার করে আরামে দিন কাটে। চোরেরা তো জাস্ট একটা সুযোগ লাগে, সুযোগের সদ্ব্যবহার করে ওরা ওদের কার্য হাসিল করে। এই যেমন তারই মনে পড়ে গেলো ছোটোবেলার কথা। রঙ্গনা যেদিন জন্ম নেবে সেদিন একাধিক পুলিশ গার্ড ছিল হাসপাতালের সায়। রিজভী সাহেব সন্দেহ করছিল কিবরিয়া আলমের উপরে, কিন্তু কিবরিয়া আলম কী করতে পারে এটা আন্দাজ ছিল না। তাই পুলিশ এনে রেখেছিল কড়া নজরের মধ্যে। নিজেকে রিল্যাক্স করলো নার্সের সাহায্যে কিবরিয়া আলম সেদিন চুরি করে নিয়ে যায় রঙ্গনাকে। বেশি দূর যাওয়ার আগে পুলিশের গাড়ির শব্দে তাই সদ্যজাতক নেওয়া রঙ্গনাকে ডাস্টবিনে ফেলে সে অন্য প্রান্তে লুকিয়ে থাকে। একপাশে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে, অন্যদিকে মাথা এসে রঙ্গনাকে নিয়ে যায়। যেটা দেখছিল কিবরিয়া আলম। পরবর্তী খোঁজ করে কয়েক বছর পায় রঙ্গনা কোথায়। হঠাৎ করে খোঁজ পেলে শুরু করে দেয় তার অন্য প্ল্যান। রঙ্গনা এখন তার একটা হাতিয়ার। এই হাতিয়ারকে ব্যবহার করে শাহ পরিবারকে নিচু স্থানে নামিয়ে দিবে, হারিয়ে দিবে রিজভী শাহকে। কারণ রিজভী শাহ যে বিচক্ষণ লোক, তার কন্যা একজন পতিতা। এটা যদি লোক জানাজানি হয় তাহলে ইফেক্ট পড়বে আবাইস ও তার পুরো কোম্পানির। তাই তো নিজের কাকার মেয়েকে এনে আলাদা ফ্ল্যাটে রাখে। আবাইসের মনে সন্দেহ মেটাতে তাকদির এই তারকাটা দেওয়ালটার সম্পর্কে মেসেজ করে। এখানে ভালোভাবে খোঁজ নেওয়া উচিত। কিন্তু ব্যস্ততার কারণে মেসেজ দেখতে পালো না তাকদির। কঙ্কা এসে ডাক দিল আবাইসকে, রান্না হয়ে গেছে, আসুন আব্রাহামকে নিয়ে। আবাইস চলে যায় ডাইনিংয়ের টেবিলে। রঙ্গনা ও কঙ্কা মিলে খাবার বাড়ছে। কঙ্কা আব্রাহামকে নিয়ে একপাশে বসে আছে, আবাইস পাশে। এখানে আরেকটি চেয়ার, সেখানে বসতে অস্বস্তি বোধ করছে রঙ্গনা। একা একজন থাকার কারণে খাবার টেবিল ছোট দেখে কিনেছিল। রঙ্গনা যখন দাঁড়িয়ে আছে দেখে আব্রাহাম আদুরি করে বলে, তুমি খাবে না মামু?
কঙ্কা প্লেট থেকে চোখ সরিয়ে, কী হলো, বসো। ওনার পাশে? হ্যাঁ। কেন, আমার পাশে বসলে কি ফোসকা পড়বে? ব্যাপারটা এমন না। যাই হোক, বসতেছি। আব্রাহাম আদর করতে করতে খাইয়ে দিচ্ছে কঙ্কা। নিজের প্লেটে পোলাও আঙুল দিয়ে নাড়ছে আর দেখছে রঙ্গনা। মায়ের কাছে আব্রাহাম হাসি মুখে খেয়ে নিচ্ছে খাবার। রঙ্গনা মনে মনে ভাবছে, এদের মাঝে আমি থাকার এরা কখনো এক হবে না। এদের সম্পর্কের কথা ভেবে, বাচ্চাটার কথা ভেবে তো ভাবাই যায় বাচ্চাটার কি দোষ। আমি আর যাই হোক, এই বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করব না। আমাকে দূরে থাকতে হবে এদের থেকে। এমন কিছু করতে হবে যাতে করে আব্রাহাম ওর বাবা মাকে পায়। আব্রাহাম হঠাৎ করে রঙ্গনার কাছে এসে বলল, তুমি আমাকে খাইয়ে দাও। আব্রাহামের মুখশ্রী দিকে মায়াবী এক হাসি দেয় রঙ্গনা। খাইয়ে দিতে থাকে আব্রাহামকে। আব্রাহাম ভালোবেসে খায় রঙ্গনার হাতে। এক এক করে তিনজনের কাছে পেট ভরে খেয়ে আনন্দ করতে থাকে আব্রাহাম। বিকেলে শপিং নিল। রঙ্গনাকে পৌঁছে দিয়ে চলে গেল সবাই। রাত 10টা। কঙ্কা এসেছে কিবরিয়া আলমের কাছে। কিবরিয়া আলমের ট্রাক করে কিছু নেশাদ্রব্য প্যাকেজিং করতে ব্যস্ত লোকদের নিয়ে। কঙ্কা এসে বলে, সব রেডি মিস্টার কে? কিবরিয়া আলম পিছনে ফিরে মেখে দেখে, কে? মাই ফেভারিট ডটার। তোমার প্ল্যান মতো সমস্ত মাল ট্রাকে রেডি, একটু পরে পৌঁছে যাবে বিদেশে। আর মায়ের ব্যাপারটা? ওই ট্রাকে তো গেলেই তোমাকে নিয়ে গোডাউনে যাব। আজকে ওকে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হবে। তারপর তোমার ফর্মুলা দ্বারা জনগণের ইমোশন হাসিল করব, আর আমি আবার একটা পাওয়ার পাবো। কঙ্কা মৃদু হাসে, বাবার সাথে হাত মেলায়। এদিকে সমস্ত কথা ব্লুটুথে শুনছে আবাইস আর তাকদির। তাকদির ওর বাড়িতে চলে গেলে সড়কের রাস্তায় অবৈধ হাতে নাতে ধরে জেলে পাঠাবে কিবরিয়া আলমকে। এদিকে প্রস্তুতি নেয় কঙ্কা তার মাকে বাঁচানোর জন্য। ট্রাকে যেতে কিবরিয়া আলম বলে, তুমি আমার বিশ্বাস অর্জন করছো। ছোট থেকে তুমি আমাকে এত ভালোবাসো যে তোমার মাকে সুযোগই দাওনি আমার আসল সত্যটা সবার সামনে আমার কে আমার মতো হয়েছে। অবশ্যই বাবা, তোমার অ্যাসিস্ট্যান্ট মনিরকে পর্যন্ত পৃথিবী থেকে বিদায় করছি, কারণ সে আমার পথের খাটা হতে এসেছিল। একে একে সবাইকে মেরে ফেলবো, আর জয় হবে আমাদের। আমাদের। কঙ্কা ঘাবড়ে যায়। কিবরিয়া আলম আলতো করে হেসে বলে, বলো, জয় হবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, আমাদের জয় হবে। এত রাতে কলিং বেল বাজায়। রঙ্গনা একটু ঘাবড়ে যায়। পরক্ষণে ভাবতে থেকে আওয়াজ এসেছে। প্রথমে ভাবলো দরজা খুলবে না, আজকে থাকুক দরজার পরে, কিন্তু ক্রমশ দরজায় কড়া নাড়া শব্দে বাধ্য হয়ে দরজা খুলে দিল রঙ্গনা। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে চিনল সেকে। ভ্রুকুটি করে জিজ্ঞাসা করলো, আপনি কে? তুমি যেই বিবাহিত ছেলের সাথে নষ্টামি করো, ফাটা কপাল আমার, আমি সেই কুলাঙ্গারের মা। ভ্রুকুটি করে রঙ্গনা বলে, আমি নষ্টামি করি না। তা না তো কি, কাল সারা রাত ও বাসায় ছিল না। খোঁজ নিয়ে জেনেছ ওর বউয়ের বিধ্বস্ত সাথে ছিল নাকি তোমার সঙ্গে রঙ্গলীলায় করতে ব্যস্ত। তা বলি, স্বামী স্ত্রীর সম্পর্কের মূল্য বোঝো? রঙ্গনা বুঝতে পারলো ইনি আবাইসের মা। এতগুলো কটু কথা শোনার পরও গুরুজন বলে রঙ্গনা চুপ করে দাঁড়িয়ে রইল। দরজার পাশে দাঁড়িয়ে ভেতরে আসার সুযোগ করে দিল রঙ্গনা। ফেরদৌস রহমান ভেতরে ঢুকে। বাইরে দাঁড়িয়ে চিল্লাতে থাকে লোক জড়ো হয়ে যেতে পারে, যদিও ঘরের কথা আরেক ঘরে যাওয়ার কথা না। বাড়িগুলোতে সেভাবেই বানানো হয়, কিন্তু নিজের থেকে সতর্ক থাকতে হয়। ভেতরে ঢুকে ফেরদৌস রহমান বলে, শুনেছি পতিতা পল্লীতে বড় হয়েছে তুমি, তোমার মাও নাকি একজন পতিতা, আর তুমি তো তাই। তো পতিতা হয়ে নিজের কাটালেই তো পারতে। অন্যের স্বামীর সংসারে রঙ্গলীলা খেতে অন্যের সংসার ভাঙতে চেয়েছো? মুখ খুলে রঙ্গনা। রাগ নিয়ন্ত্রণ করে সম্ভব না। তেজি সুরে বলে, আপনার ছেলেকে আগে সঠিক পথে আনুন, আমাকে নিয়ে পরে ভাবুন। আপনার ছেলে কোনো ফেরেস্তা না যে তাকে বশ করতে হবে আমায়। বলা তো যায় না, পতিতাদের আবার বিভিন্ন রং থাকে। পতিতা নিয়ে আপনাদের অনুমান দেখছি অতিরিক্ত বেশি, যেটা পতিতাদের নিজেদেরও ইচ্ছা নেই। আচ্ছা আমাকে বলুন না, মেয়েরা পতিতা হয় কেন? নিজ ইচ্ছায় নাকি ভাগ্যের নিকৃষ্ট খেলায়? কি বলতে চাও? সেদিন কলেজ থেকে আসার সময় সমস্ত রাস্তায় এক মেয়েকে দেখলাম দৌড়ে পালানোর চেষ্টা করছে। সন্দেহে বাসায় বাঁধলো। মেয়েটির পিছনে পতিতাদের মতো সাজ অবস্থায় আরও 3-4 জন মেয়েকে দেখতে পাই। বুঝতে পারলাম পালাতে চাওয়া মেয়েটি ওদের হাতের নাগালে পড়েছে। আমি সুযোগ বুঝে ওকে আড়াল করে নিয়ে আসলাম। ওই মেয়েটির মুখ থেকে শুনেছিলাম জানেন? কি? আমার বাবা মা মারা গেছে, আমরা বাবার সম্পত্তি সব কাকা জাল কাগজ বানিয়ে নিয়ে নেয় বিনিময়ে পড়াশোনা করতে। এখন আমাকে বিদায় দিয়ে ব্যস্ত, তাই এক বুড়োর সাথে বিয়ে ঠিক করে দেয়। সেই বুড়ো নাকি পতিতার সর্দার, তাই পালিয়েছে। কিন্তু আমি ধরা পড়ে গেছি। লাখ টাকা ছাড় দিলে ওরা পাবে, আমাকে পেলে পতিতালয়ে নিয়ে যাবে, আমি হয়ে যাব ড্যাশ। কথাটুকু বলে রঙ্গনা থামলো, মুখে অসহায়তার হাসি ফুটিয়ে আবারও বলে, এবার আপনি বলুন তো, কয়জন মেয়ে চায় একজন পতিতার পরিচয়ে নিজেদের জীবন পার করতে? মেয়েদের জীবনে যদি শক্তপোক্ত গার্ডিয়ান না থাকে, মেয়েদের জীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাস্তাই না থাকে, তাহলে সেই মেয়ে কীভাবে পারে ছেলেদের মতো করে সম্মানের সাথে জীবন পার করতে? আজ এই মধ্যরাতে একটা ছেলে যদি রাস্তায় ঘুমিয়ে থাকতো, কেউ দয়াময় করবে না, কিন্তু তাকে নিয়ে
নোংরা এলাকা যাওয়ার কথাটা কেউ ভাববে না, অথচ এই মধ্যরাতে একটা মেয়ে রাস্তায় আশ্রয় খুঁজুক, দেখবে হাজার হাজার কুকুর শিয়াল সেখানে উপস্থিত, না কোনো দয়ামায়া দেখাতে, দয়ামায়ের নামে শরীরে মাংস গিলতে। সেই মেয়েটাকে নিশ্চয় এখন পতিতালয়ে নিয়ে গেছো তুমি। ফিসেল হাসে রঙ্গনা। মনে পড়লো সেদিনের কথা। একটু মাঝে আভাস আসলে চলে। ততক্ষণে রঙ্গনার ফোনে কথা বলে মাতার সাথে। মাতা বর্তমান ঢাকায় নেই, থাকলে সে কোনো না কোনো উপকার করতে পারত, কারণ এখানে সর্দারের হাতে আছে। সুন্দরী মেয়ের পিছনে লাখ টাকা খরচ করছে। মেয়েদের পেলে তো পতিত পল্লীর লোকেরা ঝুঁকে বসে ওদের নিয়ে যাওয়ার জন্য। যত সুন্দরী মেয়ে তত বেশি আয়। রঙ্গনা অনুরোধ করে আবেশকে। আবেশ প্রমাণসহ পুলিশকে দেখিয়ে দিল মেয়েটিকে অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে। তখন মেয়েটির কাকা কাকেই পুলিশ ধরে নিয়ে যায়, আর টাকাগুলো সর্দারকে দিয়ে দেওয়া হয়। মেয়েটির সমস্ত সম্পত্তি যেগুলো মিথ্যে কাগজ কাকা কাকি নিয়ে এনেছে, ওগুলো আবার তদন্ত হয়। কিন্তু এগুলো কোনো কিছুই রঙ্গনা বলল না ফেরদৌসী রহমানকে। কথার পিঠে অহরহ কথা আসে। মূর্খ ব্যক্তির কাজ অযৌক্তিক প্রশ্ন ছুড়ে যুক্তি মারা। তারা পরিস্থিতি অবস্থান বুঝতে চায় না। কথা আছে না, দেহ জ্বালা অন্যের তো শুধু নিজেদের মিথ্যে চাদর ঢেকে পারে আরেকজনের পিছনে লাগাতে। ফেরদৌসী রহমান রঙ্গনার নিরাপত্তা বলে বলছে, জানতাম তোমার মতো মেয়েটা এগুলোই পারে। পতিত হয়ে তুমি চাইবে না অন্যরা তোমার মতো ভালো জীবন পাক। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো রঙ্গনা। পানিটুকু হাতে উল্টো দিকে মুখ মুছে বললো, আপনি এবার অতিরিক্ত বলছেন। গুরুজন বলে এসব সহ্য করছি। এক রাতে একটা মেয়েকে অপমান করতে আসতে পারেন, অথচ ঘরের ছেলেকে সঠিক শাসন করতে পারেন না। ছেলেকে আমি যে শিক্ষাটা দিয়েছি সেই শিক্ষার ঊর্ধ্বে চলে গেছে, নাহলে তোমার মতো মেয়েকে নিয়ে এভাবে তামাশা করে। আপনার ছেলে কি আমার জন্য আপনার শিক্ষার ঊর্ধ্বে গেছে, নাকি সে আপনার শিক্ষার ঊর্ধ্বে গেছে বিধায় আমার কাছে এসে এটার খোঁজ নেন? আপনার ঘর ঠিক নেই তো আপনি আসছেন পর ঠিক করতে। পর না হয় ঠিক হয়ে যাবে, কিন্তু ঘর যদি ঠিক না থাকে কতজনকে পর এভাবে থামবেন? অপমান বোধ করলে ফিরদৌসী রহমান। মেয়েটির কথাগুলো সঠিক। সে তার ছেলেকে না বুঝিয়ে রাগের মাথায় এখানে এসেছে। সত্যি বলতে আবেশ বাসায় থাকলে তিনি আজকে আবেশকে চর বসিয়ে দিতেন। এখানে এসেছিল এক ঢিলে দুই পাখি দেওয়ার, মানে আবেশের রঙ্গনা দুজনকে শিক্ষা দিতে। হলো উল্টোটা। সেই কৈফত রঙ্গনাকে দিতে চান না তিনি। আবেশ তো শাসন করবো, কিন্তু পথের কাঁটা তো রঙ্গনা তিনি সরাতে চান। তাই আছেন কিছু শক্তপোক্ত কথা শুনে। এসে নিজে নিজে পদে পদে অপমানিত হচ্ছেন। বিরক্ত হলেন তিনি রঙ্গনার উপর। আর কোনো কথা না বলে হেঁটে যেতে নেন। দরজার কাছে পা থামিয়ে পিছনে ঘুরে পড়লেন, আমার ছেলেকে আমি সামলাবো, কিন্তু তোমাকে বলে রাখি, তোমার জন্য যদি আমার বৌমার নাতনি ভোগ করে, তাহলে তোমাকেও ছাড় দিব না। তোমরা মেয়েরা অন্যের সংসার ভাঙো, কিন্তু একটা বড় এই সংসারের মূল্যায়ন বোঝার চেষ্টা করো না। এদিকে তোমার কারণে ভোগ করবে আমার ছোট্ট নাতিটা। ফিরদৌসী রহমান চলে যেতে নিলে দরজা চাপিতে রঙ্গনা। দরজার গা ঘেঁষে বসে কান্না করে দেয়। আপন মনে বলে, আজ আপনাদের মতো মানুষের জন্যই তো আমরা পতিতা হয়ে যাই, অথচ আপনারা এই পতিতার উপরের স্তরের দেখে বিচার করে ভিতরটা দহনটা কেউ দেখতে আসে না। ফিরদৌসী রহমান গাড়িতে বসে কল করে কিবরিয়া আলমকে। তিনি এক কানে ভারী করেছিল কি ফেরদৌসী রহমান। কিবরিয়া আলম রিসিভ করতে ফেরদৌসী রহমান বলে, মেয়েটির ফ্ল্যাটে এসেছিলাম বেয়াই, কিন্তু আবেশকে দেখিনি। আমার মনে আবেশ এখানে থাকলে আজ রাতেই ওকে সাহায্য করতাম। পরের মেয়েকে ঠিক করার আগে তাকে তো ওকে ঠিক করতে হবে। আপনি ভয় পাবেন না, কাল থেকে আপনার মেয়েটার মনে আর কষ্ট জমা হতে দিব না। কিবরিয়া আলম মুখে শয়তানি হাসি ফুটিয়ে দুঃখ ভরা কণ্ঠে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। এটাই তো চাই। ওরা সুখে থাকলে আমি মরেও শান্তি পাবো। ফিরদৌসী রহমান কল কেটে দিল। জানলার দিকে বাইরের প্রকৃতি দেখছে আর ভাবছে অবশেষে তার সুখের সংসার ফিরবে। আবেশকে ওর কৃতকর্মের জন্য শাস্তি দিয়ে নতুন সংসারে মনোযোগী হতে বলবে। যে বিয়েটা তিনি দিয়ে দিবেন বলে দেননি, সেই বিয়েটা এবার দিবেন। ভেবেছিলাম ওরা তো বিয়ে করেছে, আবার কিসের কষ্ট করে, কিন্তু এবার নিজে বিয়ে দিয়ে আবার সুখে থাকার ব্যবস্থা করে দিবেন। কিবরিয়া আলমের পাশে কঙ্কা দাঁড়িয়েছিল। কঙ্কা বলে ওঠে, কাকে ধন্যবাদ দিলে তুমি? কাল তোমার জন্য সারপ্রাইজ আছে, বলতে গেলে তোমার পথের কাটা আমি উপড়ে দিয়েছি। আতঙ্ক সৃষ্টি হলো কঙ্কার মনে। আবারও ষড়যন্ত্র শুরু করলো বাবা। জীবনে কম প্রাপ্ত করেনি। কারো সংসার ভেঙে চেয়েছে, সন্তান কেড়ে নিয়েছে, কারো মাকে খুন করেছে, আবার নিজ বউকে সন্তানদের কথা তো আছে। কঙ্কা ভাবনা বাদ দিয়ে গোডাউনে যাওয়া যাক। মায়ের কেসটা তো আজ শেষ করতে হবে। কিবরিয়া আলম নিয়ে গেলেন। কঙ্কা গাড়িতে ওঠার আগে ফোনের জিপিএস অন করে রাখে। মনে হচ্ছে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। প্রায় 3 বছর পর মাকে দেখতে পারবে। মাকে দেখার জন্য সে নীরবে শয়তান সেজে থাকে। গোডাউনে আসার পর কিবরিয়া আলম তালা খুলে। তালা খুলতে ভিতর থেকে ঝুলে ময়লাগুলো নাকে মুখে ছিটে আসে। কঙ্কর কষ্ট হয় এই ভেবে তার মা এর মধ্যে আছে। মায়ের তো অ্যাজমা আছে, সে কীভাবে থাকে? তাড়াতাড়ি ভিতরে ঢুকে চারপাশে তাকালো তঙ্কা। হালকা কিছু বলল, কোনো গার্ড নেই এখানে? এতদিন ছিল, আজকে রাখিনি। বলা তো যায় না কোনটা আবার এই মনিরের মতো মির্জাফর হয়ে যায়। এখন তো আমাদের কাছে মেডিসিন পাওয়ার ছাড়া টাকার পাওয়ার নেই। সব আছে ওই আবাইসে নিয়ে।
চলো মাকে নিয়ে ব্যবস্থা করতে হবে। কিবরিয়া আলম গোডাউনের ভিতরে আরেকটা দরজা খুলতে কঙ্কা চোখ বড় করে তাকালো মায়ের দিকে। ইয়ানা আলম বিধ্বস্ত অবস্থায় নেতিয়েছে। দ্রুত পায়ে কঙ্কা ছুটে গেল মায়ের কাছে, বেঁধে রাখা হাত খুলে দিল। দুই ঠোঁটের মাঝে রেখে কাপড়টা খুলে দিয়ে জড়িয়ে ধরে ইয়ানা আলমকে। কিবরিয়া আলম অবাক হয়ে বলল, এমন অভিনয় করছো কেন তুমি? কোয়েল নও, তুমি আসলে কঙ্কা। ভুলে যেও না তোমার মাই তোমার পথের কাঁটা বর্তমান। কঙ্কার আগে ফোঁস করে বলে বলে, আমার পথের কাঁটা আমার মা না, বরং বাবা। আর হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি কঙ্কা না, কোয়েল। আমি কঙ্কা, কোয়েল না। আমি সেই কঙ্কা যার আইডেন্টিটি ব্যবহার করে তোমার যমজ মেয়ে সবাইকে ধোকা দেয়, যার আইডেন্টিটি নিয়ে বড়লোক হওয়ার স্বপ্ন বুনেছ। তোমার দুই জালিম বাবা মেয়ে। কিবরিয়া আলম মাথা যেন ঘুরে গেল। আজকের শহীদ বলছেন, এভাবে কি বলছো? কেন আপনাকে আরও খোলসা করে বলতে হবে মিস্টার কিবরিয়া আলম? ও হ্যাঁ, তো আরেক মেয়েকে জীবিত দেখছে আফসোস হচ্ছে, নাকি আপনার আদরের মেয়ে কে একে পাওয়া না পাওয়ার আফসোস? তুমি বেঁচে আছো কীভাবে? সেদিন রাতে নিঝুম আর মনির আমাকে মারতে চাইলেও আমার ভাগ্য আমার মৃত্যু সাহায্য পেতে নেই। আমার পেটে বাচ্চাকে মেরে ফেলছে আমার আপনার দ্বিতীয় মেয়ে, আর আপনি কিন্তু আমি তার বদলা নিবই। কোয়েল কোথায়? আমার কাছে আছে। কোথায় এটা বলবো না, খুব ভালো করেই বুঝতে পারছো। অট্ট হাসিতে ভরে যায় চারপাশ। মুখে শয়তানে হাসি ফুটিয়ে কিবরিয়া আলম বলে, কী মনে হয় আমি কাছে খেলোয়াড়? তুই চাল চালবি আর আমি কিছুই বুঝতে পারবো না? আশেপাশে গার্ড রাখিনি তো, তোদের উপরে পাঠানোর ব্যবস্থা করছে বলে পকেট থেকে গুলি বের করে কিবরিয়া আলম। কঙ্কা পেছনে উকি দিতে থাকে, ইয়ান আলম কাঁচতে থাকে। গুলি দেখে ভড়কে গেল। ছোট থেকে তার বাধ্য সন্তান ছিল কঙ্কা, আর কোয়েল ছিল বাবার প্রিয়। যখন ইয়ানা আলম মার খেত কিবরিয়া আলমের কাছে, তখন বাধা হয়ে দাঁড়াতো কঙ্কা। ফলস্বরূপ মায়ের হয়ে মারগুলো কঙ্কা, আর ভয়ে কোয়েল চালাকি করে বাবাকে সাপোর্ট করতো। বাবা তাকে মাসে মাসে খাবার, পোশাক, সাজুগুজু করার জিনিস এনে দিবে, কিন্তু মা তো দিতে পারবে না। উল্টো এখন মাকে মার খাওয়া থেকে বাঁচাতে গেলে বাবার থেকে মার খেতে হবে। যতই পারতো বাবার প্রিয় কন্যা হয়ে, একসময় সেও শয়তানি বুদ্ধির অধিকারী হয়। ইয়ানা আলম চোখ বন্ধ করে কান্না করে দেয়। আদরের মেয়ে এই বয়সে এসেও অনেক কষ্ট সহ্য করছে। ছোটবেলায় বাবার মার খাওয়ার পর বাইরে তাকদিরের ভালোবাসা পেয়েছিল, কিন্তু সেই তাকদির খুন করে দেয় কিবরিয়া আলম। মেয়ে ভালোবাসা সন্তানকে কেড়ে নেয়। কঙ্কা তো জীবন কিছুই পেল না, না পেল বাবার ভালোবাসা, আর না পেল ভালোবাসার মানুষের সাথে সারাটা জীবন কাটানোর সুযোগ। এমন আবার বাবার হাতেই তার মৃত্যু। কিবরিয়া আলম যেই শ্যুট করতে যাবে অমনি চিৎকার করে ওঠে ইয়ান আলম, আর চোখ বন্ধ করে নেয়। ধীরে ধীরে চোখ খুলতে দেখে মুখ থুবড়ে নিচে পড়ে আছে কিবরিয়া আলম। তার কিছুটা দূরে বন্দুকের কাছে দাঁড়িয়ে আছে তাকদির, যাকে দেখে ইয়ান আলম অবাক হয়ে বলে, তুমি বেঁচে আছো বাবা? তাকদির আলতো করে হেসে বন্দুক হাতে নিয়ে বলে, হ্যাঁ আন্টি, আমি বেঁচে আছি। আমার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখছে। কিবরিয়া আলম পাশে দাঁড়িয়েছে আবাইস, যেই একটু আগে কিবরিয়া আলমের পিছনে লাথি মারে যাতে সে পড়ে যায়। আবাইসকে দেখে ইয়ান আলম বলে, ও তো তোর খালামণির ভাসুরের ছেলে, এখানে কি আমাদের সাহায্য করতে এসেছে? সে অনেক কাহিনী মা, তুমি আগে পানি দিয়ে গলা ভিজিয়ে নাও। তাকে হাতে করে পানি এনেছিল। আটকে রাখা ব্যক্তির পানির প্রয়োজন। ইনভেস্টিগেশন করতে গিয়ে অনেক জায়গায় এমন দেখেছে তাকদির, তাই আজকের সাথে করে পানি এনে। আবাইজ কোনো কথা না বলে কিবরিয়া আলমের এক হাত ধরে উঠিয়ে বেঁধে দিল চেয়ারের সাথে। সেই চেয়ারে বেঁধে দিল, রাখলো। সেই চেয়ারে এত কিছু বছর ধরে ইয়ানা আলম বাঁধা ছিল। ওহে রঙ্গবতী, তৃতীয় পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।